রাইসুল দেওয়ান সহ সবার চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা গলা পরিষ্কার করলো। যা ভালো মনে করো তোমরা, আমরা পাশে আছি সব সময়। থ্যাংক ইউ দিদা। এখন শোনো, আমি যেটা বলার জন্য ডেকেছি, সকলের নিশ্চয় মনের ভিতর নানা প্রশ্ন জাগছে তোমাদের। আমি সবই পরিষ্কার করব। তার আগে ঈশান, তোমাকে বলছি, আজকে কথাটা তোমাকে নিজেই আদেশ, অনুরোধ, জবাবদিহিতা, যা ইচ্ছা নাম দিতে পারো এইসবের। তবে আমি আশা রাখবো আমার কথা রাখো তুমি। সকলে অবাক চোখে তাকিয়ে আছে। ওনাকে কখনো এভাবে কঠিন গলায় কথা বলতে দেখেছেন কি কেউ? না, হয়তো আজকাল কি একটা হয়েছে। বেশ কিছুদিন হলো সবারই নজরে এসেছে সবটা। ঈশান মাথা নাড়ল। ভালো রাখার চেষ্টা করব। বৃদ্ধা দম নিলেন খানিকক্ষণ। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে হাতে নিলেন স্বামী আর ছেলে মেয়ে সহ তাদের বহু পুরানো একটা ছবি। হাত বুলালেন সেখানটায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ল, দুফোঁটা। মুখ তুললেন না তিনি। ছবিটার দিকে অনিমেষ তাকিয়ে রইল। কান্না ভেজা নরম গলায় বললেন, তোমাদের দাদুর সাথে আমার প্রেমের বিয়ে ছিল। সে যুগের প্রেমিকের বিয়ে বোঝা। তোমাদের দাদুর জন্ম ভারতে, দেশ ত্যাগ হলেও তাদের ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানে। আমরা পূর্ব পাকিস্তানের মেয়ে। বাবার সাথে তার পরিচয় ছিল, আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। এক সময় ভালোবাসা হয়, বাবা রাজি। ততদিনে আমার টানে উনি সব ছেড়ে চলে, নিজের সব ভাসিয়ে দিয়ে আমাকে নিয়ে সংসার সাজায়। এ জীবনে আমার জন্য উনি সব করেছেন, সব দিয়েছেন। বিনিময়ে আমার থেকে কিছু নেননি। আমারও দেওয়ার কিছু ছিল না হয়তো। একে একে তোমার চাপ চাচারা পৃথিবীতে আসলেন। এরপর আমার 8 ছেলে সন্তান হলো, যদিও ওরা 3 জন ছাড়া বাকি সবাই সে সময় কলেরায় মারা যায়। তোমার দাদু আমার কাছে জীবনে প্রথম একটা বায়না করে বললেন তার কন্যা সন্তান। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে লাগলেন। বহু বছর পর আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন। তোমাদের ফুপুও দিলেন তিনি। তোমার বাপ চাচা, তোমাদের দাদু সবার নয়নের মণি ছিল তনয়া। পারতো না শুধু মাথায় করে নাচতে। তোমাদের মায়েরা এলো, তারাও ননদ মনে করতো না কখনো, বোনের চোখে দেখতো। আর বড় বৌমার তো সই ছিল। ভাবিরা তাকে আদরে আহ্লাদে মাথায় করে রাখতো। আল্লাহ সে প্রিয় জিনিস কেড়ে নিয়ে তোমার দাদু আর আমাকে বোধহয় সব থেকে বড় শাস্তি দিলেন। কিসের শাস্তি জানি না। তোমার দাদু শয্যাশায়ী হলেন মেয়ের শোকে। বছর না ঘুরতে আমাকে ছেড়ে পাড়ি জমালেন মেয়ের কাছে। আমাকে একা রেখে গেলেন। না, একা নয়, তোমরা আছো। তবুও মানুষ এত শূন্যতা বোধ হয় না কখনো। আমি চলে যেতে চাইনি এত কষ্ট পড়েও, কারণ আমার মেয়ে একটা আমানত দিয়ে গিয়েছিল আমাদের। আমার বৌমারা মায়ের দায়িত্ব পালন করেছে, কখনো পরিচয় দিত না তারা তার মামি। মায়ের আদরে রাখত। আমি কৃতজ্ঞ সবার কাছে। চন্দ্রা দেওয়ান থামলো। সবার চোখ টলমল করছে। বৌমারা কাচ্ছেন, তিতির নিজেও কাচ্ছে। মাথা নিচু করে আছে। নুরি জড়িয়ে ধরে আছে তাকে। এত কথা বলার কারণ খুঁজছো তাই না? কারণ আছে, অবশ্যই আছে। তিতিকে আমরা সবাই ভালোবাসি। হয়তো অন্য ভাই বোনদের থেকে ওদের সবাই একটু বেশি আদরে রাখতে চায়। এটা অস্বাভাবিক নয়। তোমরা ওকে আগলে রেখেছ বোন হিসেবে সব সময়। আমি বাঁচব কতদিন জানি না, তবে ওকে আমি আমার চোখের আড়াল আর করতে চাই না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, আড়াল হতেই হয়, দূরে যেতেই হয়। এইসব নিয়ে অনেক ভেবেছি, হতাশ লাগতো মনে মনে। একদিন হুট করে অন্য একটা ভাবনা আসতে লাগলো। একা একাই রাখতাম জীবনটা। ভাবনাটা ভাবা উচিত কি না এটা নিশ্চয়ই ছিলাম না। আল্লাহ তাআলা কি চায়। তবে আমি অন্য কিছু পেলাম একদিন। তোমাদের দাদু আমাকে তার মনে একটা কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ একই চিন্তা আমার মাথায়। আরও অবাক হলাম কবে জানো? এত বছর পর, যেদিন
তোমাদের ফুপুর একটা মেমোরি পেলাম আমি। আশ্চর্যজনকভাবে তারও এটার ইচ্ছা ছিল। শুধু ইচ্ছা না, তার জীবন দশায় করা শেষ ইচ্ছা বলতে পারো। তারপর আমি আর কিছু ভাবতে পারিনি। আমার কারো মতামত নিতে ইচ্ছা হয়নি। আবারও থামলেন তিনি, এবার দৃষ্টি ফেরালেন সোজা ঈশানের দিকে। ঈশান স্বাভাবিকভাবে বসে শুনছিল সবটা। আমার কথাটা তোমার পছন্দ নাও হতে পারে। আমারও শেষ কথা, আমি চাই ঈশান দাদু ভাই তুমি তিতিরকে বিয়ে করো। ঘরের মধ্যে বজ্রপাত হলো যেন, হতবাক হয়ে গেল সকলে। হা হয়ে গেছেন সবাই। সবার আগে লাফিয়ে উঠল রাফি, আনন্দে চিৎকার করে উঠল, হাততালি দিয়ে দাঁড়িয়ে গেল সোফার উপর। তিতির আপুর বউ হবে, বড় ভাইয়ার বউ হবে। রিশা রোশনিও যোগ দিল তাতে। তারা একস্বরে হাততালি দিতে লাগলো। ছোট গিন্নি রিনা দেওয়ান এগিয়ে গিয়ে মুখ চেপে তপ্ত চোখে থামতে বললেন তাদের। থামলো তিনজনই, তবে ঈশান ছিটকে উঠে গেল। অসম্ভব, অসম্ভব দিদা, আই কান্ট, জাস্ট কান্ট। চন্দ্রা দেওয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। সে হয়তো জানতো ঈশান এমন রিয়াকশনই দেবে। বসো ঈশান, শান্ত হও। ঈশান বসলো না, উল্টো চোখ মুখ আরো কঠিন করে ফেললো। নো এই দিদা, আমি বললাম তো এই বিয়ে করা সম্ভব নয় আমার, এটা পসিবল নয়। বসতে বলছি তোমাকে। রাইসুল দেওয়ান উঠে দাঁড়ালো, ছেলের দিকে তাকালো, কঠিন গলায় আদেশ দিল। তোমাদের দিদার শরীর ভালো না, মনে নেই ডাক্তার কি বলেছেন? ওনাকে টেনশন না দিয়ে বসো, শান্ত হও, শোনো বাকি কথাটা। ঈশান বসলো, কথা বলল না কোনো। ঘরের মধ্যে পিনপতন, নীরবতা, সবাই হতবুদ্ধি হয়ে বসে আছে। কেন করবে না জানতে পারি? ঈশান তাকালো একবার তিতিরের দিকে। মনে পড়ে গেল আজকে জানা অনেক কিছু। ঘৃণার ছাপ ফুটে উঠল চোখে মুখে। তিতির নিজেও বুঝতে পারছে না কিছু, হাত পা অবশ হয়ে গেছে তার, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঈশান কঠিন গলায় বলল, এটা সম্ভব নয় দিদা। সেটাই তো স্বাভাবিক চাচ্ছি, কেন সম্ভব নয়? শুনতে ভালো নাও লাগতে পারে, আমি সেসব তুলব না। আর তাছাড়া আমি ওকে এই নজরে দেখিনি কখনো, বোন হয় আমার। তাছাড়া বসে ডিফারেন্ট অনেক, আর অনেক কারণ দিদা। এগুলো কোনো অজুহাত হতে পারে না। কখনো দেখিনি, দেখো এখন দেখবে। ভাই বোনের মতো কখনো মিশেছো বলে তো আমার চোখে পড়েনি। আর রইল বাকি বয়স 8 বছর, বেশি পার্থক্য মনে হয় আমার। আরও অন্য কোনো কারণ থাকলে বলতে পারো। আমি বলতে বাধ্য নই, তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। সরি দিদা। বাধ্য নই মানে? কত বড় নায়েজ হয়ে গেছো তুমি! মানতে কথা মানাবে না, কারণ জানাবে না। আজীবন নিজের মর্জি মতো চললে উল্টাপাল্টা মেয়ে পছন্দ করে ঘরে আনার ধান্দায় থাকবে। রাইসুল দেওয়ান তেরে আসলেন ছেলের দিকে। ঈশান নিজেও এক দৃষ্টিতে চোখে চোখ মেলালো বাবার সাথে। নিজের মর্জি কোনটা মানেনি তোমাদের কথা? এখন কাকে বিয়ে করব সেটাও তোমাদের কথায় করতে হবে আমায়? দিদা রীতিমতো চাপিয়ে দিচ্ছে তার মতামত। পাগলদের মতো কথাবার্তা সব, এইসবের বোঝা নিয়ে বই বেড়াচ্ছে, বলে আমাকেও বইতে হবে, আর ঘাড়ে চাপিয়ে দেবে এখন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ঈশান। চন্দ্রা দেওয়ান আহত দৃষ্টিতে তাকালো। তিতির অপমানে লাল হয়ে গেছে মুখ। রাইসুল সাহেব মেজাজ হারালেন, থাপ্পড় মারতে হাত তুললেন ছেলের দিকে। রাহিয়ান দেওয়ান থামিয়ে দিল ভাইকে। মা, ঈশান এসে গেছে। দুনিয়া কতটুকু দেখেছো তুমি? তিতিরের মতো মেয়ে দুনিয়ায় কয়টা পাবে তুমি? কার জন্য ওকে মানতে তোমার সমস্যা? হোক ও লাকে একটা, আমার দ্বারা ওকে বিয়ে করা সম্ভব নয় বাবা, আই রিপিট। ওকে, তোমার মানতে কষ্ট তো হবেই। ওর মতো মেয়ে তুমি পছন্দ করবে না তো তোমার রুচি তো। বড় খোকা থাম। মায়ের ধমকে ছেলের দিকে তোলা হাত নিয়ে থেমে গেলেন রাইসুল সাহেব। রাগে বাপ ছেলের মুখ লাল হয়ে গেছে। দু ভাই থামালো বড় ভাইকে, সরিয়ে নিয়ে গেল। সুমি দেওয়ান স্বামী আর ছেলের এই রণমূর্তি দেখে ফুপিয়ে কাঁদছেন। তিতির থ মেরে তাকিয়ে আছে সেদিকে। টপটপ করে 2 ফোঁটা পানি পড়ল চোখ থেকে। তাকে কেন্দ্র করে যে এত অশান্তি হচ্ছে বুঝতে পারল স্পষ্ট। একবার তাকালো চন্দ্রা দেওয়ানের দিকে, আবার ঈশানের দিকে। নিজের উপর রাগ হলো তার খুব। রোবটের মতো বসে রইল। চন্দ্রা দেওয়ান ডাকলো ঈশানকে। বসো ঈশান, অগ্রতা আমার পছন্দ নয়। ঈশানকে টেনে এনে বসালেন রাহিয়ান দেওয়ান। রাগ তার কমেনি, দৃষ্টি তুলছে না। আমি বুঝিনি তোমার বাপ ছেলে আমার কথায় এভাবে। যাগে, আমি জোর জবরদস্তি করব না ঈশান। আদেশ করতেই চেয়েছিলাম তোমাকে, তবে কেন যেন এখন মনে হচ্ছে না। সবাইকে আদেশ
করা যায় না। সেটার জন্য যে যতটুকু থাকা দরকার আমার তো তাও নেই। তোমরা বড় হয়েছ, আমি বুড়ো হয়েছি। প্রাণটা যায় যায়, আজ আছে কাল নেই। জীবনটা তোমাদের, সত্যি বলতে বুড়ো মানুষের পাগলের প্রলাপে। তোমাদের জীবন চলবে কেন? আর রইল বাকি মৃত মানুষের আবদার। জ্যান্ত থাকতেই বাদ দাও। ক্ষমা করে ঈশান। বড় খোকা তুই, আমার এভাবে তোমাদের ওপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। চন্দ্রা দেওয়ানের কথায় চোখ ছলছল করে উঠল সবার। কথায় অভিমানের তীব্রতা স্পষ্ট। ঈশানের থেকে এমন ব্যবহার আশা করেননি বৃদ্ধা। দুঃখ পেয়েছেন খুব। ঈশানের রাগ হচ্ছে খুব নিজের ওপর। দিদার সাথে এভাবে কথা সে কি করে বলতে পারল? মা আপনি না বড় বৌমা, কিছু বলার দরকার নেই। আমি বুঝতে পেরেছি। তোমার ছেলেকে বলো এসব নিয়ে না ভাবতে। আমি আর এসব তুলবো না। মুখ তুলে তাকালো তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। পুতুল, এদিকে আয়। তিতিরকে নুরি ধরে নিয়ে এগিয়ে গেল তার কাছে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না, আমি আছি সব সময়, বুঝলি? ঈশান উঠে দাঁড়ালো, ঝড়ের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই তাকিয়ে রইল সেই দিকে। তোমরাও যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। মা, হাত তুলে ছেলেকে থামিয়ে দিলেন তিনি। কিছু হয়নি, যা ঘরে যা। এ নিয়ে তোর সামনে আর কথা বলার দরকার নেই। তিতিরের থুতনি ধরে মুখ উচ্চালেন তিনি। আমি বেঁচে থাকা কালীন তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি। তুই বোঝানোস আর হবিও নোস, বুঝলি? যা ঘরে যা। তিতির সাথেই চলে গেল ঘর থেকে। থাকতে ইচ্ছা হচ্ছে না তার। কখনো এভাবে অপমানিত হতে হয়নি তাকে। এ যাবৎকাল নিজেকে বাড়ির মেয়েই মেনে এসেছে। হুট করে বোঝা শব্দটা কানে লাগলো খুব। ভেবে দেখতে গেলে সত্যি তো তাই। বাবা মার মতো আর বাবা মা এক হলো নাকি? আদরে কমতি রাখেনি, কিন্তু দিন শেষে বাড়ির আসল মালিক ঠিকই শুনিয়ে দিল বোঝা। বাপ মা না থাকলে তারা বোঝাই হয়। নিশি নুরি পিছন পিছন আসলো তিতির স্বাভাবিকভাবে ঢুকলো নিজের ঘরে। আমাকে একা থাকতে দাও আপু, আমি আসছি একটু পর। বলেই দরজা বন্ধ করে দিল সে। নিশি নুরি নিজেদের ভেজা চোখ মুছল। ভাইয়ের এমন রাগার কারণ বুঝলো না তারা। একে একে সবাইকে বের হয়ে যেতে বললেন নিজের ঘর থেকে। ব্যথা পায়ে উঠে দরজা লাগিয়ে এসে বসলেন বিছানায়। তারই ভুল, তিতিরটাকে আজ কতগুলো কথা শুনতে হলো। কত বড় মুখ করে মেয়েকে কথা দিয়েছিল সে কখনো কাঁদতে দেবে না, অথচ তার করা ভুল সিদ্ধান্তে পরিবারের সবার মন মেজাজ নষ্ট হয়ে গেল। বাপ ছেলের পুরনো মান অভিমান আবারও জেগে উঠবে। গা এলিয়ে শুলো বিছানায়। বুকের ব্যথাটা বাড়ছে হঠাৎই। ঈশান বেরিয়ে এসেছে বাড়ি থেকে বাইক নিয়ে। নিয়াজের বাড়ি যাবে। মেজাজ তুঙ্গে তিতিরের উপর রাগ খাটালো দিদার উপর। তার উপর কি সব উল্টাপাল্টা বলল। এই জীবনে কখনো দিদার কথার অবাধ্য হয়নি সে। আর না তো বেয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি সেটিও তার মা আর দিদায়। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে, প্রতি ঘরে ঘরে চলে। তবে মা আর দাদি হলো তাদের সবসময় ঢাল হয়ে দাঁড়ানো মানুষ। ঈশানকে বাইক থেকে নামতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিয়াজ। গাড়ি ধুচ্ছিল সে, হাত মুছে এগিয়ে এলো। কি ব্যাপার দেওয়ান সাহেব, গরিবের ঘরে আপনার পা পড়ল, কাহিনী কি? চোখ রাঙালো ঈশান। নিয়াজ চুপ হয়ে গেল। ঈশানের এই দৃষ্টি অচেনা, রেগে আছে বোঝা যাচ্ছে। আয় আয় ভিতরে আয়, মজা করছি। ঈশান ভেতরে গেল। সোজা নিয়াজের রুমে গিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। মা বাবা নেই, বড় মামা হাসপাতাল ভর্তি, ঢাকা গেছে। ঈশান বলল না কিছু, চোখ বুজে হেলান দিয়ে রইল। নিয়াজ বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। ঝটপট মেসেজ দিল গ্রুপে, আসতে বলল বাকিদের। অনিমারা সকলে আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছালো নিয়াজের বাড়িতে। এই আধা ঘন্টায় ঈশান একই রকমভাবে চোখ বন্ধ করে আছে, একটা কথাও বলেনি। নিয়াজও খোঁচায়নি তাকে। অনিমা, সাজিদ, নাইম ঢুকলো ঘরে। ভ্রু তুলে জিজ্ঞাসা করলো নিয়াজকে। নিয়াজ ইশারায় জানালো বুঝতে পারছে না কিছু, জানি না কি হয়েছে। অনিমার অবশ্য জানে সব। নিয়াজের মেসেজে আন্দাজ করেছিল। নিশিকে কল দিয়ে জেনে নিয়েছে বাকিটা। সাজিদ এগিয়ে এসে বসলো ঈশানের পাশের চেয়ারে, কাঁধে হাত রাখলো। চোখ মেলল ঈশান। সবকটাকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। দুহাত উপরে আসামির মতো তুলে সাফাই দিল নিয়াজ। আমি আসতে বলিনি, বিশ্বাস কর, ওরা একাই এসেছে। কি সমস্যা তোর ঈশান? আমরা জানি সবটা। সাজিদের দিকে তাকালো না ঈশান। নির্বিকার শূন্যে তাকিয়ে রইল। কি জানিস? কিচ্ছু হয়নি। মানছি রাগ বেশি তোর, তাই বলে একটু কন্ট্রোল করবি না? হোয়াট ননসেন্স! তোরা কথা থেকে শুনলি আমার পেছনে লেগেছিস তোরা সব। তিতির এর কি সমস্যা? এত মিষ্টি একটা মেয়ে, ওকে বিয়েতে প্রবলেম কি তোর?
উঠে দাঁড়ালো ঈশান, পকেটে হাত গুজলো, বাঁকা গলায় বলল, বাড়ির মেয়ে ঘরের কথা বাইরে বললে বদনাম হয়। নাইবা শুনলি আর কি বললি না, মিষ্টি মেয়ে। এটাই সমস্যা, মিষ্টি জিনিসে পিঁপড়া মাছি বেশি থাকে। অবাক চোখে তাকালো সবাই একে অপরের দিকে। এই ছেলে বলে কি? সুন্দর মেয়ে সবাই চায়। সুন্দর চায়, তার থেকে বেশি যেটা চায় সেটা নারীর ভালো চরিত্র। কি যাতা বলছিস ঈশান? তিতির ভালো একটা মেয়ে, তোর কোনো ভুল ধারণা হয়েছে, ক্লিয়ার কর সেটা। এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। না চাইলেও বলতে হবে ঈশান, আমি নিজে ক্রাইম ব্রাঞ্চে আছি, মানুষ চিনি আমি। তিতিরের খোঁজ আমার কাছে আছে, নিয়েছি আমি। তাছাড়াও তোর বাড়ির মেয়ে, ওই সম্পর্কে তোর এমন নেগেটিভ ধারণা হওয়ার কারণ কি? ঈশান ঘুরে তাকালো সাজিদের দিকে। ওর খবর তুই নিয়েছিস কেন? সাজিদ তাকালো একবার অনিমার দিকে। অনিমা মুখ খুললো এবার। তোর সাথে বিয়ের কথা হওয়ার আগে প্রথম দিন ট্রেনে দেখে আমার ভাইয়ের জন্য ওকে পছন্দ হয়েছিল আমার। খোঁজ নিয়ে জানতে পারি আমার খালা যেখানে থাকে তিতিরও সে এলাকাতেই থাকে। বিয়ের বিষয়ে আগে খোঁজ খবর নিতে হয়। বয়স অল্প, ওর কাউকে পছন্দ আছে কিনা জানা জরুরি। তোকে বললে তুই তো পাত্তাই দিতি না, তাই আমরাই পরে অবশ্য যখন দিদার থেকে তোর সাথে দিদা যখন বলল, তাই আমি আর আমার খালাকে জানাইনি। ঈশান তার ছেলের হাসি হাসলো, কিছু বলল না, বসলো আবার চেয়ারে। তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু না, জাস্ট অফ ইট ফর নাও। বাকিরা চুপ করলো ঠিকই, কিন্তু চিন্তার ভাঁজ গেল না কারোর চোখে মুখে থেকে। একে অপরের দিকে তাকাতে নিজেদের মনের কথা টের পেল বোধহয় তারা। আপাতত ঈশানকে শান্ত হওয়ার জন্য ছেড়ে দিল তারা। তিতির বালিশে মুখ গুজে শুয়ে আছে। নানু আপুর ঘর থেকে আসার পর থেকে এভাবে শুয়ে আছে। বালিশ ভিজে উঠেছে চোখের পানিতে। না চাইতেও সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঈশানের বলা কথাগুলো কানে ভাসছে। ঈশান ভাই সত্যি এটা ভাবে, সে বোঝা কই আগে তো কখনো বুঝতে দেয়নি। তাহলে কি বাড়ির সকলেও তাকে তাই ভাবে? মুখ ফুটে বলেনি শুধু, কোনো একদিন বাড়ির সবাইও তাকে এভাবে বলবে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে খুব। এত কষ্ট হওয়ার কারণটাও সে টের পাচ্ছে হালকা হালকা। কথাটা ঈশান ভাই বলেছে বলে তিতির ফুপিয়ে উঠল। ঈশানের প্রতি তার অন্যরকম অনুভূতির হদিস পেয়েছে সে। তার অবচেতন মন বারবার প্রকাশ করেছে সেটা, মস্তিষ্ক আজকাল তাই বলছে। ঈশানের প্রতি সে দুর্বল হয়ে গেছে, না চাইতেও হয়ে গেছে। কিন্তু ঈশান ভাই, সে তো তাকেই পছন্দ করে না, একদমই করে না। করলে আজ এভাবে রিয়্যাক্ট করতো। কিছু ভালো লাগছে না তার। রাহাত ভাইকে দেওয়া কথা তার বুকের ভেতরটায় সূচের মতো খোঁচাচ্ছে আরও। রাহাত ভাইকে সে বড় মুখ করে কথা দিয়ে এসেছিল। তখন তো রাহাত ভাইয়ের প্রতিও তার ফিলিংস না থাকলেও আর কারোর প্রতিও ছিল না। এখানে এসে ঈশান ভাইয়ের উপর সে ভাবতে পারছে না কিছু। তার উপর যখন বুঝতে পারলো ঈশানের দিক থেকে অনীহাটা, তখন থেকে বোধহয় অপরাধ বোধটা বেশি হচ্ছে। সে এরপর না পারবে রাহাত ভাইয়ের সাথে থাকতে। আর এমন চলতে থাকলে না সে ঈশানের সাথে ভালো থাকবে। একজন তাকে চায়, অথচ তিতির তো তাকে চায় না, ভালোই বাসেনি। যা ছিল তার সম্মান। আরেকজনকে সে চায়, যে কিনা তাকে চায় না। ভালোবাসা তো দূর, হয়তো সে নজরে কখনো দেখেনি। তার জন্য পরিবারে এত অশান্তি। কি করা উচিত তার? দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নিশিবা নুরি এসেছে। এর আগেও বেশ কয়েকবার এসে ডেকে গেছে, পরে খুলছে বলে কাটিয়ে দিয়েছে বারবার। এবারও ওদেরই আশা করেছে সে, তাই গলা হালকা উঁচিয়ে বলল, একটু পর আসছি বড়পু। নিশি, না আমি। দরজা খোল মা। রাহেলা দেওয়ানের গলা। এই ডাক সে এড়িয়ে যেতে পারবে না। উঠে বসলো বিছানায়, আয়নার সামনে গিয়ে চোখ মুখ মুছে নিল। স্বাভাবিক হয়ে দরজা খুলল। বড় মামি দাঁড়িয়ে আছে। এসো বড় মামুনি। রাহেলা দেওয়ান ভিতরে ঢুকলো। দরজা আটকে তিতিরের হাত টেনে নিয়ে এসে বসলো বিছানায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। কাঁদছিলি কেন বোকা মেয়ে? তিতির মাথা নিচু করে ফেললো। কাঁদছিলাম না তো। রাহেলা দেওয়ান মলিন হাসলেন। মেয়েকে টেনে নিয়ে বুকের সাথে চেপে রাখলেন। কপালের উপর থেকে আলতো হাতে চুলগুলো গুছিয়ে পেছনে দিলেন। চুমু খেলেন সেখানটায়। মৃদু গলায় বললেন, তোর মা যখন মারা যায় তোর তখন 2 বছর পূর্ণ হয়েছে। সেদিন কুলে করে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। আমি তোর বাকি মামুনিরা ছোট্ট পুতুলের মতো আগলে রেখেছি সব সময়। 1 মিনিট চোখের আড়াল করিনি। তোর কখন কি চাই, কি ভালো লাগে, কিসে খারাপ লাগে সব বুঝি আমরা। আমার কাছে লুকাচ্ছিস কেন? পেটে ধরিনি, কিন্তু 18 বছর বুকে আগলে মানুষ করেছি। এই বুকের ভিতরটায় জানান দেয় আগলে রাখা আমার পাখিটার মনের খবর। তিতির এবার আর নিজেকে সংযত করতে পারল না, কান্না আটকাতে পারল না। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো বড় মামুনির কোমর। বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আমি তোমাদের কাছে বোঝা মামুনি। রাহেলা দেওয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এই মেয়ে বলে কি? কল্পনায়ও ভাবতে পারে না সে, এ কথা বাকিরাও না। কখনো না মা, ঈশান তো রাগের মাথায় বলেছে, ওটা ধরে থাকলে হয়? কেন বলবে এই কথা?
যতই রেগে থাক না কেন, রাগের মাথায় মনের কথা সে বলে ফেলেছে। রাহেলা আবারও চুমু দিলেন কপালে। না মা, তুই তো জানিস ও ছোটবেলা থেকে অমন। ওর উপর কেউ কোনো মত চাপিয়ে দিলে সেটাতে ওভাবে রিয়্যাক্ট করে, উল্টাপাল্টা বলে। তোর মামা তো ওর বাপ, তার সাথে কিভাবে রাগ করে দেখিসনি? তিতিরের কান্না কমলো খানিকটা, নাক টানলো বারবার। এবার বলতো মা, শুধু কি ওই কথায় মন খারাপ, নাকি তোর নানু আপু যেটা বলেছে সেটার জন্য তুই রাজি না? আমার ছেলের বউ হবি না? তিতির লজ্জা পেল একটু। বড় মামুনি তার শাশুড়ি হবে, এটা বড় মামুনি জানতে চাচ্ছে সে রাজি কিনা। মুখ আরো গুজলো রাহেলার বুকে। রাহেলা দেওয়ান হাসলো, দুহাতে রাজলায় মুখটা তুললো তিতিরের। কেঁদে কেটে সাথে লজ্জায় মুখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের পানি মুছিয়ে দিলেন সযত্নে, থুতনি ধরে মুখটা তুললেন। তিতির চোখ তুলল না। কিরে, বললি না তো ঈশানের রাগ পড়লে ও রাজি হবে? সে আমি জানি, আমার কথা ওর দিদার কথা ও ফেলবে না। তখন ওর বাপ ওভাবে না বললে ও তখনই রাজি হতো। তোর মামার সাথে এমনি ওর মনোমালিন্য, তার উপর ওভাবে বলেছে, তাই আরও রেগে গেছে। ওর বিষয় আমি দেখব, তুই তোরটা বল। তিতির কি বলবে? সত্যি সে চাইছে বিয়েটা, সে ঈশানকে চাইছে, কিন্তু রাহাত ভাই বড় মামুনিকে বলবে সে কথা? বলা উচিত নাকি তাতে আরও সবটা হিতে বিপরীত হবে? বুঝতে পারছে না সে। বিয়েটা হয়তো হবে এবং সেটা ঈশানের সাথে, এটা তার মন বলছে। মাঝখান থেকে রাহাত ভাইয়ের কথা শুনে বাড়ির সবাই আবার কি ভাববে তাকে? বাড়ির কাউকে না বলে সোজা রাহাত ভাইয়ের সাথেই কথা বললে কেমন হয়? তিতির ঈশানকে পছন্দ করে এটা শুনলে রাহাত ভাই নিশ্চয়ই বুঝবে তাকে। মনে একজনকে রেখে আরেকজনের নামে কবুল কিভাবে পড়বে? তার চেয়ে ভালো রাহাত ভাইকে বুঝিয়ে বললে সে বুঝে যাবে বিষয়টা। তাই বড় মামুনিকেই না বলার সিদ্ধান্ত নিল সে। মাথা নাড়ালো দুদিকে। আমার সমস্যা নেই মামুনি, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু ঈশান ভাই। ওটা আমরা দেখব। আর ভাইটাই ডাকাডাকি বন্ধ করে এখন থেকে। স্বামী হবে আজ বাদে কাল, ভাই ডাকলে চলে? তিতির লজ্জায় মিইয়ে গেল, জাপটে ধরলো রাহেলা দেওয়ানকে। রাহেলা দেওয়ান হাসলেন, নিশ্চিন্ত হলেন। বুকের ওপর থেকে একটা পাথর তো অন্তত নামলো। ঈশানকে সে ঠিক বুঝিয়ে ফেলবে। তিতিরকে ভালো না বাসার কোনো কারণ নেই। আজ বাসে না, কাল বাসবে। বাসতে তো ঈশান বাধ্য। এই মেয়ের মুখ জোড়ায় রাজ্যের মায়া। এমন মেয়েকে ভালো না বেশে থাকা যায়? চল, খাবি চল। তিতির মাথা নাড়ল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাহেলা দেওয়ান মাথায় হাত বুলিয়ে নেমে গেলেন নিচে। রাত 10টা বাজে। ঈশানটা এখনো ফেরেনি, ফোনটাও বন্ধ বলছে। যদিও জানে নিয়াজের বাড়িতে আছে, নিয়াজই জানিয়েছে অনেক আগে। তারপরও চিন্তা হচ্ছে, একবার শাশুড়ির ঘরে যেতে হবে। উনিও দরজা আটকে বসে আছে। বাড়ির সবার সাথে সবার মান অভিমানের পালা চলছে। কে কার সাথে কত বেশি মান অভিমান করে থাকতে পারে। আর তাদের গিন্নিদের হয়েছে যত জ্বালা। সবার অভিমান ভাঙাতে ভাঙাতে জীবন শেষ। দেওয়ান বাড়ি আজ কেমন গুম ধরে আছে, যেন ঝড় বয়ে যাওয়া প্রকৃতি যেমন গুমুট ধরে নীরব হয়ে যায়, সে অবস্থা আজকে। নয়নটা অফিস থেকে ফেরেনি বিধায় বাড়ির এত বড় খবর জানে না সে। জানার পর কেমন ভাবে নেবে বিষয়টা, এই নিয়েও চিন্তার কারণ আছে বই কি। আপাতত রাশেদ দেওয়ান আর রিক্তা দেওয়ান এই নিয়ে চিন্তিত। এ বাড়ির কম বেশি সবাই বুঝতে পারত তিতিরের প্রতি নয়নের আলাদা টান, আলাদা যত্ন। অভিজ্ঞ নজর এড়াতো না কারুরই। যদিও নয়ন কখনোই মুখ ফুটে বলেনি, তবুও অবশ্য ভুল হলেও হতে পারে তাদের চিন্তা ভাবনা। কে জানে, হয়তো বোন হিসেবেই এত যত্ন করত, সেটাই যেন হয় মনে প্রাণে সেই দোয়াই করে যাচ্ছেন। এখন রাশেদার রিক্তা দেওয়ান, রিনা দেওয়ান ছোট ছেলে মেয়েগুলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। নিশি নুরি থ মেরে বসে আছে ঘরে। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে সোফায় চিন্তায় মগ্ন। রাইসুল দেওয়ান নিজের ঘরে, ছেলের উপর রেগে আছে সেটা স্পষ্ট। চন্দ্রা দেওয়ান দরজা আটকে বসে আছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। রাহিয়ান সাহেব তাকালো স্ত্রীর দিকে। বড় ভাবি কোথায়? তিতিরের কাছে। ঈশানকে ফোনে পেয়েছো? না। তাকালো মেজ ভাইয়ের দিকে। রাশেদ সাহেবও দুদিকে মাথা নাড়ল। পাবে কিভাবে, ফোনটা তো সুইচ অফ। রাহেলা দেওয়ানকে সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল। এক প্রকার ছুটে গেল রিক্তা, রিনা দেওয়ান। তিতির ঠিক আছে, কি বললো ও? রাহেলা দেওয়ান হালকা হেসে আশ্বস্ত ও করলো বাকিদের। বুঝিয়ে বলেছি, ঈশানের কথায় কষ্ট পেয়েছে মেয়েটা, বিয়েতে আপত্তি নেই। সবাই হাফ ছেড়ে বাঁচল এক প্রকার। এই সময় এই তিতিরেরও বিয়েতে দ্বিমত থাকলে আরেক অশান্তি হতো। দুজনকে মানাতে মানাতে সবার অবস্থা খারাপ হয়ে যেত। ভাবি, মা ডেকেছে। রাহেলা দেওয়ান মাথা নাড়ালো দুদিকে। ডাকিনি, খাবার নিয়ে একেবারে ডাকবো, একেবারে ঔষধ খাইয়ে তারপর আসবো। রিনা খাবার আনতো। রিনা দেওয়ান সাথে সাথে রান্নাঘরে গেল শাশুড়ির খাবার বাড়তে।
খাবার নিয়ে উপরে গেলেন রাহেলা দেওয়ান। কড়া নাড়লেন শাশুড়ির দরজা। এর আগে কখনো দরজা আটকে রাখেন না তিনি, আজ আটকেছেন। বেশ অভিমান করেছেন। রাহেলা পাশের টেবিলে খাবারের থালি রেখে বেশ কয়েকবার ধাক্কালেন দরজা। কোনো সাড়া পাওয়া গেল না ভিতর থেকে। এবার বুকের ভেতরটা দুরু দুরু শুরু করে দিয়েছে। এমন তো হয় না কখনো। শব্দ করে দরজা ধাক্কালেন। রিনা দেওয়ান চলে এসেছে। পাশের রুম থেকে নিশি নুরি বেরিয়ে এসেছে। সবাই চিন্তিত গলায় ডাকলেন বৃদ্ধাকে। এবারও নিশ্চুপ। ভিতরে কিছু একটা ঘটেছে, সেটা বুঝতে আর কারোর সময় লাগলো না। নিশি দৌড়ে এগিয়ে গেল সিঁড়ির মাথায়। নিচে সোফাতে বসে থাকা চাচাদের ডাকলেন। নিশির গলার আওয়াজে বেরিয়ে এলেন রাইসুল দেওয়ান। 10 মিনিট টানা ডাকাডাকিতেও দরজা খুললেন না তিনি। নুরি হন্তদন্ত হয়ে কল করলো নয়নকে। নয়ন জানালো মিনিট 10 ভেতরে বাড়ি ঢুকছে। তারপর কল করলো নিয়াজের ফোনে। নিয়াজ ফোন ধরলো। নুরি, নিয়াজ ভাই, বড় ভাইয়া কোথায়? ঈশান তো এখানেই। তোমার কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? দিদা দরজা খুলছে না নিয়াজ ভাই। বড় ভাইয়াকে দ্রুত আসতে বলুন, কিছু একটা হয়েছে হয়তো। আমি এক্ষুনি ঈশানকে নিয়ে আসছি, টেনশন করো না। নুরি ফোন কেটে দৌড়ে গিয়ে জানালো সবাইকে। মধ্যবয়স্ক 3 ভাই মিলেও দরজাটা নাড়াতে পারলেন না। বয়সে ভাঁজ এসে গেছে শরীরে। এই বয়সে কি আর এত শক্তপোক্ত দরজা ভাঙা মুখের কথা? নিয়াজের বাড়ি দেওয়ান বাড়ি থেকে হাঁটা পায়ে 30 মিনিটের রাস্তা। বাইকে আসায় 7-8 মিনিটে এসে পৌঁছালো। সদর দরজায় দেখা হয়ে গেল নয়নের সাথে। কেউ কোনো কথা বলল না। ছুটে গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। ঈশানের সাথে নাইম আর নিয়াজ আছে। নয়নকে সাথে নিয়ে 4 জন মিলে মিনিট 3 মধ্যে ভেঙে ফেললো দরজা। চন্দ্রা দেওয়ান বিছানায় কাত হয়ে পড়ে আছেন। সবাই চিৎকার করে উঠল। ঈশান নয়ন পালস চেক করলো। দ্রুত কোলে তুলে নিল ঈশান। নয়নের গাড়ি রাস্তাতেই রাখা। ধরাধরি করে এনে তোলা হলো গাড়িতে। রাহেলা দেওয়ান, রিক্তা দেওয়ান শাশুড়ির মাথা কোলে নিয়ে বসলেন। রিনা দেওয়ানকে রেখে যাওয়া হলো বাড়ির ছেলেমেয়েগুলোর কাছে। ঈশানের গাড়ি বেরিয়ে যেতে কর্তার আরেকটা গাড়িতে বেরিয়ে গেল। নিয়ে যান নাইম বাইকে। নিশি, নুরি, রিনা দেওয়ান কাঁদতে কাঁদতে ঢুকলো বাড়িতে। তিতির মাথা ব্যথায় শাওয়ার নিচ্ছিল। ঘর থেকেই বাড়ির নীরবতা খেয়াল হলো। নিচে সদর দরজার কাছে দেখতে পেল কান্নারত বোনদের আর ছোট মামনিকে। বুঝতে পারলো না কিছু। ছুটে নিচে আসতেই তাকে জড়িয়ে কেঁদে ফেললো নিশি নুরি। জানতে পারলো নানু আপুর অসুস্থতার কথা। মাত্র 3 দিন হলো হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। এর মধ্যেই আবার নিজেকে সামলাতে পারল না তিতি। সবকিছুর জন্য নিজেকেই দোষী মনে হচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়লো মেঝেতে। কাঁদতে লাগলো চিৎকার করে। চন্দ্রা দেওয়ানের হার্ট অ্যাটাক হয়েছে। আইসিইউতে রয়েছেন। অপারেশন করা হচ্ছে। সবার চোখ মুখ শুকিয়ে গেছে। ঈশান থ হয়ে বসে আছে। অপরাধ বোধে মাথা শূন্য হয়ে আসছে। তার দিদার এই অবস্থার জন্য সে দায়ী, সম্পূর্ণই সে দায়ী। তখন যদি রাগের মাথায় এভাবে কথা না বলতো, আজ হয়তো দিদার এই অবস্থা দেখতে হতো না। মাথার চুল খামচে ধরল দুহাতে। অসহায় লাগছে তার। নিয়াজ কাঁধে হাত রেখে বসলো পাশে। ঈশান মুখ ডলল দুহাতে। চোখ লাল হয়ে গেছে। আমার দোষ নিয়াস, সবটা আমার জন্য। আমি যদি তিতিরকে বিয়ে করতে তখন রাজি হয়ে যেতাম। দিদা, তোর দোষ নেই ঈশান, আল্লাহর উপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। জানি না, আমি কিচ্ছু জানি না। অসহায় লাগছে। কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে দিদার কিছু হয়ে গেলে। কিচ্ছু হবে না দিদার। কিন্তু ঈশান, তোর তিতিরকে বিয়ে করতে অসুবিধা কেন? ওর মতো মেয়ে সত্যি পাবি না তুই। ঈশান থমকে গেল খানিকটা। কেন চায় না বিয়ে করতে সেটা কিভাবে বলবে সবাইকে? তার কাছে তিতিরের যে ছবিগুলো আজকে এসেছে সেসব নিজের চোখে দেখার পর কিভাবে অমন একটা মেয়েকে বউ করার কথা ভাববে সে? সকালবেলা ঘুম ভেঙেছিল টানা কয়েকটা মেসেজের শব্দে। বিরক্ত হয়ে মেসেজ চেক করতে গিয়ে হয়ে গিয়েছিল সে। তিতিরের বেশ কয়েকটা ছবি, একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায়। মাথা ঝিমঝিম করে উঠেছিল তার। যন্ত্রণা হচ্ছিল বুকটায়। কিভাবে বলবে সেসব কথা বাড়ির সকলে? বাড়ির মেয়ের এসব কথা জানতে পারলে সহ্য করতে পারবে বাড়ির কেউ? পারবে না। রাহেলা দেওয়ান এগিয়ে এলেন ছেলের দিকে। তাকে আসতে দেখে মা ছেলের কথা বলার সুযোগ দিয়ে নিয়াজ উঠে গেল। রাহেলা দেওয়ান বসলেন ছেলের পাশে। মাথায় হাত বুলিয়ে দিলেন। এত রাগ ভালো না বাপ, সব সময় বলি আমি। মা, দিদির এই অবস্থার জন্য আমি দায়ী। মা অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে। আমি আর তোর বাবা আগে থেকে জানতাম তোর ভালো হবে জেনেই আমরা দ্বিমত করিনি। মা, কিন্তু তিতিরকে? তিতির লক্ষ্মী মেয়ে, ঘরের মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে ক্ষতি কি? মা, বিষয়টা সেটা নয়। তিতিরকে তো অনেকে পছন্দ করতে পারে। তোর সেসব ভাবতে হবে না। আমার তিতিরের সাথে কথা হয়েছে। ওর তেমন পছন্দের কেউ নেই। মায়ের কথা শুনে ঈশান অবাক হলো। এটা বলেছে মেয়েটা? কেউ নেই? ছি, এত বড় মিথ্যা বলতে মুখে আটকায়নি ওর। রাগে গাড়ি ঋণ করে উঠল তার। তোর দিদার বয়স হয়েছে, আল্লাহ জানে হায়াত আর কতদিন। আমাদেরও বয়স হচ্ছে। কারুরই জীবনের বিশ্বাস নেই বাপ। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাছাড়া আমিও মনে প্রাণে চাই তুই তিতিরকে বিয়ে করিস। এটা এখনো আমারও তোর কাছে অনুরোধ, রাখবি না? ঈশানের নিজেকে অসহায় লাগছে। বাড়ির প্রিয় মানুষরা সব এভাবে জোর করছে।
কিভাবে ফেরাবে সবাইকে, কিন্তু এই মেয়েকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান খানিকক্ষণ তাকিয়ে রইল ছেলের দিকে। উত্তর পেল না কোনো। অপারেশন শেষ, ডাক্তার বেরিয়ে এসেছেন, সেদিকে তাকিয়ে ছুটে গেলেন সবাই। ঈশানও দ্রুত পায়ে এগিয়ে গেল। ডাক্তার, এভরিথিং ওকে? ওকে বলতে পারছি না এক্ষুনি মাই সান। অপারেশন শেষ হয়েছে। বয়স হয়েছে তো, এ বয়সে হার্ট অ্যাটাক বুঝি তো আছেই। জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না কিছু। আল্লাহর কাছে দোয়া করো সবাই। আর জ্ঞান ফিরলে ওনাকে যথাসম্ভব চেষ্টা করবে কোনো মানসিক প্রেশার না দেওয়ার। একদমই ক্ষতি হয়ে যাবে। মাথা নাড়ল সবাই। ডাক্তার চলে গেলেন। রাইসুল সাহেব ছেলের দিকে তাকালেন না একবারও। ছলছল চোখ নিয়ে বসলেন। রাহেলা দেওয়ান গিয়ে বসলেন স্বামীর পাশে। ঈশান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরল চন্দ্রা দেওয়ানের। বাড়ির সবাই ক্লান্ত হয়ে বসে আছে। নার্স এসে খবর দিতে খুশির জোয়ার বয়ে গেল সবার মধ্যে। আরও বেশ কিছুক্ষণ পর ভিতরে যাওয়ার পারমিশন দিল ডাক্তার। চন্দ্রা দেওয়ান চোখ খুললেন। ছেলেরা এগিয়ে গেলেন মায়ের দিকে। মা, শরীর ভালো লাগছে এখন? মৃদু হাসার চেষ্টা করলেন, যেন কথা বললেন না। রাহেলা দেওয়ান ঈশানের দিকে তাকালো। ঈশান এগিয়ে গেল দিদার দিকে, পাশে টুলে বসলো। আলতো হাতে টেনে নিল দিদার হাতখানা। চন্দ্রা দেওয়ান তাকিয়ে দেখল। দিদি সরি, রাগ করিস? আর হবে না এমন, সত্যি। চন্দ্রা দেওয়ান অসহায় হাসলেন, মৃদু গলায় বললেন, আমার দোষ দাদু ভাই। আমাকে বুড়ো মানুষ, জমে মানুষ এ টানাটানি চলে আমাকে নিয়ে। আমার কি আর এখন তোমাদের জীবন দখলদারি চলে? দিদার অভিমান কমেনি। ঈশান হাতে চুমু খেলো। তুমি ভেবো না দাদু ভাই, এ বোঝা তোমার ঘাড়ে ঝুলাবো না। এবার আল্লাহ বাড়ি অবধি যাওয়ার আয়ু দিলে বোঝা তোমাদের ঘাট থেকে নামিয়ে দিয়ে বিদায় নেব আমি। ঈশানের বুকটা চিনচিন করে উঠল। তিতিরকে সে এভাবে বলতে চায়নি। এখন বারবার মনে করে দেওয়ায় খারাপ লাগছে তার। তাছাড়া অন্য কারোর কাছে কথাটা বোধহয় খারাপ লাগলো তার। পর মুহূর্তে আবারও মনে পড়ে গেল সেই মেসেজের কথা। চোখ বন্ধ করে খানিক ধাতস্থ করলো নিজেকে। দিদা বলেছি তো সরি। আমি তোমাকে এভাবে বলতে চাইনি, অন্য কাউকেও না। রাগ কন্ট্রোল করতে পারি না। তুমি যা বলবে তাই হবে, শুনবো। যা বলছো, আমি বিয়ে করব। চন্দ্রা দেওয়ান খুশি হলো। চোখ ছলছল করে উঠল। গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের পানি। তবে প্রকাশ করলেন না, কিচ্ছু বললেন না। মুখ ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ঈশানের ঘাড়ে হাত রেখে এখন আর কিছু বলতে নিষেধ করলেন রাশেদ দেওয়ান। ঈশানও চুপ করলো। নার্স এসে বের হয়ে যেতে বললেন সবাইকে। একে একে ঘর খালি করলো সবাই। তুই সত্যি বিয়েটা করবি বাপ? রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে চোখ মুছলেন। ঈশান মাকে জড়িয়ে ধরল। আমার মা দিতে চাইছে যখন, রাজি না হয়ে উপায় আছে, করব। রাহেলা দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরলেন। খুশিতে উপস্থিত সবার মধ্যে হৈ হৈ পড়ে গেল। ঈশান হাসলো। পরিবারের খুশির জন্য জেনে বুঝেও বিষ গিলতে হচ্ছে তাকে। সবকিছু শোধ সে তুলবে ওই ছলনাময়ী মেয়ের থেকে ঠিক সময় মতো। চন্দ্রা দেওয়া হসপিটালে আছে আজকে 5 দিন হলো। শরীরে যথেষ্ট উন্নতি হয়েছে। এখন আরও 2 দিন পর রিলিজ দেওয়া হবে। রাহেলা দেওয়ানরা 3 যা পালা করে হাসপাতালে শাশুড়ির কাছে থাকেন, সাথে 3 কর্তাও তাই। আর ঈশান নয়ন তো আছে। নিশি, নুরি, তিতি সহ বাড়ির সব নাতি নাতনিরা রোজ এসে একবার দেখা করে যান তার সাথে। এই যে আজকেও যেমন দিদার সাথে দেখা করে 3 বোন বাড়ির দিকে ফিরছে। বাড়ির গাড়ি নিয়ে যায়নি তারা, প্ল্যান করে রিক্সা করে এসেছে। যদিও ঈশান জানে না, জানলে অবশ্যই ছাড়তে চাইতো না। পাড়ার মোড়ে রিক্সা থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে তারা। আশেপাশে সারি সারি ধানক্ষেত, পুকুর। এদিকটায় ঘর বাড়ি নেই বললেই চলে। সামনে রহমত চাচার চায়ের দোকান। তাকাতে চোখে পড়ল নিয়াজ আর নাইম বসে আছে। তিতির, নুরি স্বভাবতই উচ্ছ্বসিত হলো। নিশি ভাবলেশীন থাকার চেষ্টা করলো। শেষ 1.5 মাস হলো তাদের মধ্যে মনোমালিন্য চলছে কিনা। তিতির দেখলো এক নজর নিশিকে, তারপর নুরির সাথে চোখাচোখি হতে দুজন বাঁকা হাসলো। চোখে চোখে কথা হলো বোধ হয়। দ্রুত পায়ে তিতির রাস্তার পাশে চায়ের দোকানটার সামনে গিয়ে থামলো। নিশি পেছন থেকে ডাকলো এবার তিতিরকে। তিতির শুনলো না। বড়পু, চলো আমরাও যাই, রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে। নুরির কথায় বাধ্য হয়ে এগিয়ে গেল সেও। দোকানটার আশেপাশে খুব সুন্দর। গ্রামটাই সুন্দর কিনা, মেন রাস্তা থেকে শমশেরনগর গ্রামের লোকালয় অবধি যেতে বেশ খানিকটা ফাঁকা রাস্তা পাড়ি দিতে হয়। ফাঁকা বলতে এদিকটায় জনসমাগম একদম নেই। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ধানক্ষেত, পুকুর কাটা। সেই সবুজের মাঝখান দিয়ে মাঝারি প্রস্থের আঁকাবাঁকা রাস্তা। গ্রামের সৌন্দর্য যাকে বলে আর কি। এদিকটায় দোকানও ওই একটাই, রহমতের চায়ের টং দোকানটা। আরও যা আছে হয় সেগুলো মেন রাস্তার ওদিকে, আর বাকিগুলো একদম শমশেরনগরের ভেতরের দিকে।
আর এই রাস্তার এক বাঁকে প্রকাণ্ড বটগাছের নিচে এই টং দোকান। বসলেই মন ভালো হয়ে যায়। বিকেলবেলা গ্রামের ছেলে বুড়োদের আড্ডায় মুখরিত থাকে এদিকটা। আশেপাশে যত জমি দেখা যায় বেশিরভাগই এর দেওয়ানদেরই। নিয়াজ আর নাইম চা খাচ্ছে, বাইকটা পাশে রাখা। নিয়াজ এক মনে নিশির দিকে আর চোখে তাকিয়ে রইল। নিশি দেখেও দেখল না, মুখ অন্যদিকে করে সামনের কাঠের বেঞ্চে বসলো। তিতিরকে দেখেই নাইম নিয়াজ দুজনেই একসাথে বলে উঠল। ভাবি বসেন। তিতির লজ্জা পেল, মুখটা লাল হয়ে গেল, সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিতির গদগদ হয়ে বলল, ইস, কতদিন এইখানটায় বসা হয় না। আপনাদেরও তো, তাই না ভাইয়া? নিয়াজ হেসে মাথা নাড়ে। অনেক দিন আগের মতো কেউ তো গ্রামে এখন থাকি না, ছুটিও মিলে না। তিতির বিজ্ঞের মতো মাথা ঝাঁকায়। চা দিতে বলি? তার বলতে নিয়াজ 3টে চা অর্ডার করে। নুরি আর তিতির নাইমের সাথে গল্প গুজব করছে। নিয়াজ চুপচাপ দেখছে নিশিকে, নিশিও বেশ চুপচাপ। মাঝে মধ্যে তিতিরের জোরাজোরিতে হু হা করছে। এই অবধি নিয়াজ তিতিরের দিকে তাকালো। হসপিটাল থেকে আসছো নিশ্চয়ই। নুরি মাথা নাড়ল। গাড়ি কই? আনিনি আজকে। ঈশান জানে? তিতির নুরি দুজনাই দুদিকে মাথা নাড়ল। বলো কি, এমনি দেওয়ান হিসেবে মাথা করো, তার উপর যদি জানে বউ বোনেরা এভাবে যাতায়াত করছে, রেখে তো বোম হয়ে যাবে। তিতির মুখ ভ্যাংচালো। রাগুক, পারে ওই এক জিনিস, রাখতে আর চেঁচাতে অসহ্য। সবাই তিতিরের বলার ভঙ্গিতে হেসে ফেলল। নিয়াজ মাথায় টোকা দিল একটা। সংসার করবে আজ বাদে কাল থেকে, অসহ্যকে সহ্য করে নিতে হবে। হিটলারটার কথা বাদ দিন ভাইয়া, মুডটাই নষ্ট হয়ে যায়। বেশ দিলাম, তা তোমাদের কি মন মেজাজ খারাপ? নিয়াজ কথাটা নিশির দিকে তাকিয়ে বলল। বাকিদেরও বুঝতে অসুবিধা হলো না, নিশি ভুলেও তাকাচ্ছে না তার দিকে। তিতির নুরি বাঁকা হাসলো। না তো ভাইয়া, আমার আর ছোটপুর মন তো ভালো, বড়পুর মনও ভালোই ছিল, এখন আছে কিনা জানি না। নিশি কপর চোখ গরম করে তাকালো। তিতি ভয় পেল না, বরং আরো মজা পেল। নিয়াজ ইশারা করতে তিতির আর নুরি উঠে এসে অন্য দিকটার বেঞ্চে বসলো। নিয়াজ গিয়ে নিশির পাশে বসলো। নিশি দেখেও দেখলো না, আপন মনে সে চায়ে চুমুক দিতে ব্যস্ত। বেশ খানিকটা ঘেসে বসলে নিশি পাশে সরে গেল। সাথে সাথে নিয়াজ আওয়াজ নামিয়ে ধীর গলায় বলল, ম্যাডাম কি বেশি রেগে? নিশি জবাব দিল না। নিয়াজ মনে মনে হাসলো, আবার বলল, প্রচণ্ড মাথা ব্যথা বুঝলে, রোজ রাতে কয়েকদিন হলো জ্বরও আসে, খেতে পারি না ঠিক মতো। নিশি ফট করে পাশ ফিরে তাকালো। নিয়াজের চোখ মুখ শক্তি লাল হয়ে আছে, কেমন একটা শুকনো লাগছে। এই তো একটু কমেছে, বাকিটুকু একজনের কণ্ঠ শুনলে কমতো। নিশি ভ্রু কুচকে চোখ সরিয়ে নিল। শুধু অযথা বাহানা, ব্যস্ততা দেখানোর বেলায় 16 আনা, আবার আসে আহ্লাদ দেখাতে। ইচ্ছে তো করছে গরম চাটা গায়ে ঢেলে দিতে। অসভ্য ছেলে। এই যে যেমন গত মাসে দিনের মধ্যে যতবার কল করছে ততবার নানা অজুহাতে তার রেডি থাকতো। এমনকি তাদের অ্যানিভার্সারির কথাও বেমালুম ভুলে বসেছিল। ও মানে হয় কোনো, তার মধ্যে কল করবে কখন? যখন তার ঘুমের সময় অথবা বাড়ির কেউ পাশে থাকে, তখন কলের উপর কল। এর চেয়ে ভালো কথা বলারই দরকার নেই। ম্যাডাম ওরা বসো, চলুন বাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দরকার নেই। এই তো আরো অনেকটা মাথা ব্যথা কমলো। বলেই নিয়াজ হেসে ফেলল। নিশি বিরক্ত চোখে তাকালো, খালি উল্টাপাল্টা কথা। বড় পূজাও না প্লিজ, এমন সুযোগ পাবে না। তোমার ভাই হসপিটালে, ধরা পড়ার চান্স নেই। আমরা বসি নাইম ভাইয়ের সাথে গল্প করি, তাই না ভাইয়া? নাইম সায় দিল সাথে সাথে। নিশির মধ্যে ভাবান্তর দেখা গেল না, ঠায় বসে রইল। নিয়াজ বুঝলো রাগের মাত্রা আকাশ ছোঁয়া হওয়ারই কথা। গত মাসে নাক অব্দি ডুবেছিল অফিসের কাজে। বাড়িতে আসবে ঈদের ছুটিতে, তাই আরও ব্যস্ততা ছিল। তার উপর মরার উপর খরার ঘা হিসেবে সে মাসেই তাদের অ্যানিভার্সারি মনে ছিল বই কি। সেদিন তার পরপর 4-4টা মিটিং ছিল। মেসেজ করেছিল ম্যাডামকে, কল করে ঘন্টাখানেক গল্প করার সময় পায়নি আর কি। তাতেই ম্যাডাম রেগে অস্থির। সারা মাস ছাড় দিলেও সেদিনের রাগ আর কমল না। উল্টো সম্পর্কের প্রথম দিন থেকে শেষ দিন অবধি যত ভুল করেছে সে সেগুলোর লিস্ট ধরিয়ে দিল। রাতে কত কল করলো আর মহারানীর কল ধরলো না। তাই তো আরও বাধ্য হয়ে আগে আগে ছুটি নিয়ে চলে এসেছে। কী লাভ হলো তাতে? বাড়ি এসেছে 15 দিন, একদিনও তার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, ধরাই দেয় না। ওদিকটায় বসা তিতিররা 3 জন আর চোখে দেখছে প্রেমিক যুগলের মানবিমান পর্ব। মুচকি মুচকি হাসছে তারা। নিয়াজ উপায় না পেয়ে আলগোছে পকেট থেকে সিগারেট বের করলো। এটা মোক্ষম ওষুধ। নিশি সিগারেট খাওয়া একেবারে সহ্য করতে পারে না। উঠে গিয়ে আগুন ধরালো দোকান থেকে। নিশির পাশে এসে বসতে সিগারেটের গন্ধে চোখ মুখ কুচকে তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। নিয়াজ এবার তাকালো না, মন দিয়ে সিগারেট টানছে। সর্বনাশ, বেটা এবার গেছে।
নাইমের কথায় সম্মতি জানিয়ে হতাশ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ল তিতির আর নুরি। তাদের বলা শেষ হতে দেরি, তবে নিশির কাজে দেরি নেই। ফট করে নিয়াজ বুঝে ওঠার আগে আধা কাপ গরম চা নিশি ঢেলে দিল নিয়াজের পায়ের উপর। ফলস্বরূপ নিয়াজের অফ হোয়াইট কালার প্যান্ট সাথে সাথে দাগ হয়ে গেল। হুট করে সবাই হতচকিত হয়ে গেছে। তিতির দু হাতে মুখ চেপে ধরেছে। নাইম ফিক করে হেসে ফেলল। নিয়াজ মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়িয়েছে। অসহায় দৃষ্টিতে দেখল নিশিকে, যেন কিছুই করেনি মেয়েটা। হাতের ওটা ফেলো। সেটা তো বললেই হতো, গরম চা ছুটতে হবে, আর একটু ওপর নিচ হলে তো আমার ভবিষ্যৎ পড়ে যেত। সিগারেট না ফেললে পুড়িয়েই ফেলবো। নিয়াজ হাতে সিগারেটটা ছুঁড়ে ফেললো। মিটিমিটি হেসে একদম গা ঘেঁষে বসলো নিশির কানের কাছে ঠোঁট নিয়ে ধীর গলায় বলল, লস্কার আপনারই তো। নিশি সজোরে কিল বসালো নিয়াজের পায়ের উরুতে। অসভ্য নির্লজ্জ, আমি ভাইয়াকে বলে দেব আপনি আমাকে বিরক্ত করেন। নিয়াজের চোয়াল ঝুলে পড়লো। এমে বলে কি? এতদিনে বলো কি আমি বিরক্ত করি? হ্যাঁ করেনি তো। নিয়াজ হতাশ চোখে তিতিরদের দিকে তাকালো। ওরা হেসে গড়িয়ে পড়ছে। হাসো হাসো, হাসবেই তো। অত্যাচারিতদের নিয়ে সবাই মজা নেয়। এই যে তোমাদের বড় বোন যে কথাটা বললো, এখন এটা যদি তোমার হবু পতি দেবতার কানে যায় না, আমাকে এই শমশের নগর জংশনে ডাউন ট্রেনে নিচে ফেলে মারবে। তিতির হেসে কুল পাচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এক একজনের কোনো মতে হাসি থামিয়ে বলল, বিরক্ত যখন করছেন ওটা তো আপনার প্রাপ্য হবু মৃত দুলাভাই। নিয়াজ কপাল চাপড়ালো। শালিকাগুলো বোনের পক্ষে, কি আর বলবে এখন। তোমার এই বোন নিয়াজ ভাই করে এড়িয়ে মরতো জানো। চিঠি লিখতো, তখন ওর বয়স কত জানো? সবই 15। তোমাদের বাড়ি যেতে ভয় পেতাম আমি ওর জন্য। ঈশানটা একবার জানলে আমাকে। হাত দিয়ে গলায় পোজ দেওয়ার ভঙ্গি করলো নিয়াজ। প্রথমে ভাবতাম ছোট মানুষ না বুঝে, পরে দেখলাম মেয়ে মহাপাক না, পিছুই ছাড়ে না। আর কি ফেসে গেলাম আমিও। নিশি মুখ বাঁকালো। মোটেই না, এগুলো আপনিই করতেন। নিয়াজ সহ সবাই উচ্চস্বরে হেসে ফেলল। নিয়াজ আলতো হাতে পিছন দিয়ে জড়িয়ে ধরলো নিশির বাহু। নিশি ছাড়াতে চাইলো, নিয়াজ ছাড়লো না। সরি আমার ময়নার মা, আর কখনো ব্যস্ততা দেখাবো না। তুমি বলো তো, চাকরি ছেড়ে এসে জমিতে হাল বই, ধানের জমিতে চাষে বাসে মন দেব, পুরো দস্তর কৃষক হব, তোয়া চৌকির সামনে থাকবো, লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে জমিতে কাজ করব। তুমি দুপুরবেলায় খাবার আনবে, শাড়ির আসলে ঘাম মুছে বাতাস করবে, আমি বটতলায় পাটি পেরে খাবার খাবো। কৃষক কৃষানের সুখের সংসার, 2-4টা ছেলেপুলে হবে 2-1 বছর করলে চলবে। রাজি? নিশি এবার হেসে ফেললো। আবারও থাপ্পড় দিল নিয়াজের উরুতে। রাগ ভেঙেছে বুঝতে পেরে হেসে কাছে টেনে টুপ করে চুমু খেলো নিশির মাথায়। ও আমরা তো কিছুই দেখিনি। তিতির, নাইম, নুরি তিনজনই চিৎকার করে চোখ চেপে ধরেছে। রাস্তার ধারে বসে কি ধরনের অসভ্যতা আমি? সরো, বাড়ি যাব। রাস্তায় বড় দুপুরের মানুষ আছে নাকি? কে দেখবে? আর দেখলে দেখো, আমি কি দেওয়ান দেওয়া ভয় পাই নাকি? ঈশানকে বলবো তো বোনটা না দিলে তোদের দেওয়ান বাড়ির খাতায় আগুন। তখন না দিয়ে যাবে কোথায়? ঈশানটা আবার আমায় খুব মান্য করে কিনা? তাই নাকি? ভাইয়ার সামনে পারবে বলতে? আলবাত। কি বলবি আবার বলতো? নাইমের কথায় নিয়াজ একই ভঙ্গিতে বলার জন্য ঘুরলো নাইমের দিকে। নাইমের হাতে ফোন, তাদের দিকে তাক করা, ভিডিও অন করা। শালা হারামজাদা, সর্বনাশ করবি নাকি? আমার বউটা বিধবা হবে রে হারামজাদা। ডিলিট কর। নিয়াজ এক প্রকার ছুটে গেল নাইমের কাছে। নাইম ততক্ষণে ভিডিওটা করে ফোনটা পকেটে পুরে ফেলেছে। নিশি শব্দ করে হাসছে। ঈশানকে দেখাবো না, যা। তবে বেশি এদিক সেদিক করলে দেখাতেও পারি। শালা বেঈমান, আমারও দিন আসবে। আড্ডা শেষে ততক্ষণে উঠে পড়েছে সবাই। নিয়াজের দিকে তাকিয়ে বলল, এখন উঠি, তোমরা হসপিটালে যাবে তো? নিয়াজ মাথা ঝাঁকালো। যাও তবে, তোর ভাইয়া কান অবধি চলে যাবে এতক্ষণ এখানে বসে থাকলে। নাইম নিয়াজ বাইকে গিয়ে বসলো। বিদায় জানিয়ে চলে গেল মেন রাস্তার দিকে। 3 বোন বাড়ির রাস্তা ধরলো। দুপুর 2:30টা, বাইরে কটকটে রোদ উঠেছে, বেশ গরম পড়ে গেছে। এরই মধ্যে নয়ন সবেই বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজায় ঠেলে ভেতরে ঢুকলেন রিক্তা দেওয়ান। মাকে দেখে হাসলো নয়ন। এসো মা। রিক্তা দেওয়ানের মুখ মলিন। ছেলের হাত থেকে তোয়ালেটা নিজের হাতে নিল, আলতো হাতে মুছে দিল ভেজা চুল। তোর দিদা আর ঈশানের কি নিয়ে ঝামেলা হয়েছিল জানিস? নয়ন আগ্রহ মুখে তাকালো। না, ওটাই তো জিজ্ঞেস করলাম সেদিন তোমাকে, তখন বললে পরে বলবে। রিক্তা দেওয়ান ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন। কি করে বলবেন তিনি? ছেলে শুনে না জানি কি রকম করে। আবার নরম গলায় বললেন, ঈশানের বিয়ে দিতে চাই তোর দিদা। আজই হয়তো ডেট ফিক্সড করবেন।
এ সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েটা হবে। নয়নের চোখ খুশিতে চকচক করে উঠল। বলো কি, জানি তো না এটাই ভাইয়া এত রিয়েক্ট করেছে। রিক্তা মাথা দোলায়। তবে রাজি হয়েছে পরে, দেখলি তো। সেরা। মায়ের দিকে তাকায়, মা তার দিকে অসহায় চোখে তাকিয়ে। বিয়েকে জানতে চাইবি না? ও দেখো, ভাইয়া বিয়ে করবে এটা খুশিতে ভুলেই গেছি পাত্রীকে। কে মা, ছবি আছে? রিক্তা দেওয়ান দম নিলেন, ধীর গলায় বলল, তিতির। নয়ন হতবাক হয়ে গেল, চোয়াল ঝুলে পড়েছে। তিতির বলে কি তার মা? তবে এর সাথে সাথে মুখ খুশিতে ভরে উঠল, লাফিয়ে উঠল এক প্রকার। বলো কি মা, মাই গড, সত্যি আমাদের তিতিরের সাথে ভাইয়া। হোয়াট আ সারপ্রাইজ। ছেলেকে রিক্তা দেওয়ান শোকে পাথর হয়ে যাবে এমন আশা করেছিলেন। ছেলের আনন্দে তার কাছে অবিশ্বাস্য ঠেকলো, হাত টেনে ধরল ছেলের। তুই খুশি? কি যে বলো মা, আমার জন্য কত বড় সারপ্রাইজ জানো তুমি? গ্র্যান্ড পার্টি দিব আজকে। দিদা ডেট ফিক্সড করলে আমার আদরের ভাইয়ের সাথে আমার মনিটার বিয়ে বলে কথা। রিক্তা দেওয়ান হাফ ছেড়ে বাঁচলেন। নয়নটার মনে অন্য কিছু ছিল না। সে তিতিরকেই বোনের নজরে দেখেছে, আর তিনি না জানি কি ভেবে বসেছিলেন। ছি, যাক বাঁচলেন তিনি দুশ্চিন্তা থেকে। বুকের ওপর থেকে পাথর নেমে গেল যেন। ছেলের মাথায় হাত বুলালেন। একটু পর খেতে আয় তাহলে, আমি নিচে যাই কেমন? নয়ন মাথা নাড়ালো। রিক্তা দেওয়ান বেরিয়ে গেলেন হাসতে হাসতে। নয়ন উঠে গিয়ে বিনা শব্দে দরজা আটকে দিল। মুখটা থেকে নিমিষে হাসি মুছে গেল। খবরটা সে জানে না, সত্যিই জানে না। অসহায় হাসলো সে। খবরটা তো সে পরের দিনই জেনেছে, নুরির মুখে, নিয়াজ ভাইয়ের মুখে। তিতির রাজি সেটাও শুনেছে বড় মার মুখে। বেডসাইড টেবিলে উপর রাখা মানিব্যাগটা খুলল। চোখের সামনে একটা ছবি আটকে রাখা। তিতির, লাল সাদা শাড়ি পরা, খোলা চুলে হাস্যোজ্জ্বল এক কিশোরী। তিতিরের তখন বয়স কত? 13 বোধহয়। প্রায় 7 বছর আগের পহেলা বৈশাখে সেবার শাড়িটা নয়নই দিয়েছিল। ছবিটাও মেলায় নয়নেরই তোলা। হাত বোলালো ছবির উপর, টুপ করে 2 ফোঁটা চোখের পানি পড়লো সেখানটায়। বুকের মধ্যে চেপে ধরলো ছবিখানা। বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে একদম। কিন্তু সে পুড়তে দেবে, নিজেকেই পুড়তে দেবে। তার মুখ খোলায় এই সংসারটা পুড়ে ছারখার হবে। ভাইয়ের হবু বউকে আরেক ভাই ভালোবাসে, এক বাড়িতে থেকে আজীবন এই কালির দাগ বয়ে বেড়াতে হবে তিতিরকে। দাগ লাগলে মেয়েদেরই তো লাগে। সে পুরুষ মানুষ, আজ বাদে কাল জোর করে হলেও তার জন্য বউ আনবে। তার কথা সবাই ভুলে যাবে, কিন্তু তিতির, ওকে সব সময় কথা শুনতে হবে। না শুনলেও ঈশান ভাই কি সেটা ভালো চোখে দেখবে? অনেক বুঝিয়েছে কয়েকদিন নিজেকে, অনেক। দিদা চেয়েছেন ঈশান ভাইয়ের সাথে তিতিরকে। সবাই খুশি, কি দরকার মাঝখানে সবটা জ্বালিয়ে দেওয়ার? থাক না হয় 12 বছরের ভালোবাসা নিশ্চুপ। ভাই, দিদা, তার মনি পরিবার সবার জন্যে দিল না হয় সেটা কবর। আজ 13 দিন হয়ে গেল রাহাত ভাইকে ফোনে পাচ্ছে না তিতির। শুধু ফোন কেন, কোনো ধরনের যোগাযোগই নেই। একদম উধাও হয়ে গেছে মানুষটা এক প্রকার। ঈশানের সাথে বিয়ের কথা হওয়ার পর থেকে মনটা খুঁতখুত করছে তার। ভালো না বাসুক, রাহাত ভাইকে সে তো কথা দিয়ে এসেছিল অপেক্ষা করবে তার প্রস্তাবের। সবটা কেমন গুলিয়ে গেল একদম। এখন এমন একটা অবস্থা, মানা করতে পারেন না বিয়েতে। দিদার শরীরের কথা ভেবে হলেও বিয়েটা করতেই হতো। কিন্তু রাহাত ভাই, তাকে দেওয়া কথা একটাবার যোগাযোগ করতে পারলে কথা রাখার জন্য হলেও রাহাত ভাইকে সুযোগ দিত। যদি সব শোনার পরও রাহাত ভাই তাকে চাইতো, বলতো না হয় বাড়ি এসে কথা বলতে। তারপর পরিবার যা সিদ্ধান্ত নিত মেনে নিত সে। কিছু ঠিক হচ্ছে না এখন। যতই সে ঈশানের উপর উইক থাকুক, এই একপাক্ষিক দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে যে তাকে ভালোবাসা এতদিন আগলে রেখেছে, সেই মানুষটাকে কখনো এভাবে। কিন্তু দিদা যতই মুখে বলুক, ঈশানের খারাপ ব্যবহারের থেকে উনি বেশি কষ্ট পেতেন যদি তিতির বিয়েতে না করতো। কি করতো সে রাজি না হয়? আর এই সময় রাহাত ভাই মানুষটার নাগাল পাওয়া যাচ্ছে না। ঈশানকে জানাবে কথাটা, কি ভাববে আবার? যা ভাবার ভাবুক, মনে মনে ঈশানকে কথাটা জানাবে ঠিক করে ঘর থেকে বের হলো। ঈশানের দরজা আটকানো, হালকা হাতে নক করলো। খোলা আছে। তিতির ইতস্তত করে দরজা ঠেলে ঢুকলো। ঈশান কাগজপত্র দেখছে কিছু। মাথা তুলে তাকাতেই তিতিরকে দেখে থমকে গেল। এ সময় ওকে আশা করেনি, বোঝা গেল। কাগজপত্র সরিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, কি দরকার? কথা আছে কিছু। বলো। আমতা আমতা করে বলল তিতির। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। আপনি বিয়েতে রাজি ঈশান ভাই? ঈশান মুখ তুলল, স্থির দৃষ্টি রাখলো তার উপর। তুই রাজি? রাজি ছিলাম না, এখন রাজি। এখন রাজি কেন? নানুর জন্য। তাছাড়া না? মাথা নাড়িয়ে ফেললো তিতির, মৃদু গলায় বলল, আমি একজনকে কথা দিয়েছিলাম ঈশান ভাই, বলেছিলাম অপেক্ষা করব তার জন্য। ঈশানের হাতের মুঠো শক্ত হয়ে এলো। রাগ সংযত করে বলল, তো যাচ্ছিস না কেন তার কাছে? তার সাথে যোগাযোগ করতে পারছি না। পারলে যেতে।
তিতির কি জবাব দেবে? কথার খেলাপ করতে চায়নি সে। বেইমানের খাতায় নাম উঠুক এটা কিভাবে চায় সে? ঈশানের প্রতি তার অনুভূতি থাকুক। মিনমিনে গলায় বলল, কথা দিয়েছিলাম তাকে। ঈশান আরো গম্ভীর গলায় শুধালো, ভালোবাসিস তাকে? না বোধ হয়, তবে এক সমান সম্মান আছে, সেরকম কোনো সম্পর্ক আমাদের ছিল না। আমার অসম্মান হবে এমন কোনো সম্পর্কে উনি কখনো জড়াতে চায়নি, সম্মান দিয়ে ঘরে নিতে চেয়েছিলেন। ঈশানের মাথা দপদপ করছে রাগে। কেন সে নিজেও বুঝতে পারছে না। ব্যঙ্গ করে বলল, তা কোথায় তোর সেই শুদ্ধ প্রেমিক যেখানে এখনো পালিয়েছে? ওভাবে বলছেন কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। খানিকটা থামলো, মাথা নিচু করে ফেললো। ঈশান ভাই, সত্যি বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন চাই সেটা জানি না, মনকে জিজ্ঞেস করে উত্তর পাইনি। শুধু নানু আপুর জন্য বোধ হয় নয়, আমিও চাই কোথাও একটা। কিন্তু রাহাত বা ওনাকে তখন বলেছিলাম, কথার খেলাপ করতে চাই না আমি। উনি পাগল হয়ে যাবে। শেষ একবার অন্তত ওনাকে জানাতে চাই, মতামতটা জানতে চাই। ঈশান শুনলো সবটা, বাঁকা হাসলো। আজ বাদে কাল বিয়ে, সেই মেয়ে তার পুরানো প্রেমিকের কাহিনী শোনাচ্ছে। সাহস কত বড় ভাবা যায়! পাগলের মতো ভালোবাসে ওকে। হা! এই দুনিয়াতে কিছু জিনিস আছে জানিস তো, যেগুলো সবতে মিশে যায় খুব সহজেই। তাদের জন্মই হয়েছে সবকিছুর সাথে মিশে যাওয়ার জন্য। তাদের কোনো নিজস্বতা নেই। আই হেট সো মাচ দোজ থিং। আমাকে বোধহয় আপনি সেই ধরনের মধ্যেই ফেলতে চাইছেন। বোধহয় হয় নয়, সত্যি এটা। অপমানটা করার কারণ আচ্ছা সে বোধহয় নেই বুঝি? কতজনকে একসাথে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস? এসব কথার মানে বুঝতে পারছে না তিতির, তবে অপমান তার স্পষ্টতই গায়ে লাগছে। গলা কঠিন করে বলল, যদি বলি কাউকেই না, বিশ্বাস করবেন? ঈশান তাচ্ছিল্যের হাসি হাসলো, পা ভাঁজ করে বসলো বিছানায়। তোরা মেয়ে মানুষ অভিনয় সেরা। নিজেই মধু চাষ করিস, মৌমাছি কাছে ডাকিস, আবার গুছিয়ে নাটকও করিস। তিতিরের মনে হচ্ছে এখন এই রুমে আসায় ভুল হয়েছে তার। ভালো বুঝে রাহাত ভাইয়ের কথা বলাটা তো আরো অন্যায় হয়েছে। বেশ তো, করি না হয় এসবই, তাতে আপনার সমস্যা কি? ঈশান অবাক হওয়ার মতো করে তাকালো। সমস্যা তো আমারই। যে জিনিস এবারের মানুষ আমার গলায় ঝোলাতে চাচ্ছে, সেই জিনিসে হাজার হাজার মানুষে বসতে চায়, ভবিষ্যতেও বসবেই। আমি তা মানব কেন? সেই মৌমাছির দলে নিজের নাম লেখাবো কেন? ইচ্ছে না হলে লিখবেন না, জোর জবরদস্তি করা হচ্ছে না, চাইলেই ভেঙে দিতে পারেন। ঈশান হঠাৎই চোখ মুখ ভয়ানক কঠিন করে উঠে দাঁড়ালো। দুই বাহু চেপে ধরলো তিতিরের। ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে চেপে ধরলো। পিঠে আচমকা ধাক্কা লাগায় ব্যথায় গুঙিয়ে উঠল সে। তার উপর শক্ত করে ঈশানের হাতের চাপ তো আছে। চোখ ছলছল করে উঠল। তো যা, বিয়েটা তোর আমার সাথেই হবে। একটু আগে অব্দি রাজি ছিলাম না, এখন রাজি। আমার নামে কবুল পড়াবো তোকে। একা পড়তে ভালো লাগছে না। মানে? মানে মানে কবুল পড়, তারপর বলবো। ঈশান আশার দেওয়ানের সামনে অন্য পুরুষের দাবি জানানোর উপহার আছে তোর জন্য। একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতির ঈশানকে। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ঈশান চোখ মুখ শক্ত কঠিন করে তাকিয়ে রইল সেদিকে। চন্দ্রা দেওয়ানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আজকে বিকালের দিকে। 7 দিন পর বাড়ি ফিরলেন তিনি। বাড়িতে সাজ রব। শান্তি ফিরেছে যেন বাড়িতে। গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন। রাতে আজ অনেক দিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। বাড়ির নাতি নাতনিরা সবাই চন্দ্রা দেওয়ানের ঘরে। ঈশান আর নয়ন বাদে। নয়ন ঘরে। ঈশান ফেরেনি বোধহয়। রাত 9:30। খাবার খেয়ে আবারও সেদিনকার মতো বৃদ্ধার ঘরে ছোটখাটো আলোচনা সভা বসেছে। যা বলার চন্দ্রা দেওয়ানি বলবেন, যদিও বিয়ের ডেট নিয়ে। কিছুক্ষণের মধ্যে নয়ন ঈশান এসেও ঢুকলো। নয়ন হাস্যোজ্জ্বল ভাবে বসলো বোনদের মাঝে। ঈশান ঘরে ঢোকার সময় চোখাচোখি হলো তিতিরের সাথে। চোখ সরিয়ে নিয়ে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে। দাদু ভাই এসেছো? ঈশান হেসে হাত ধরল। এখন শরীর কেমন লাগছে? ভালো দাদু ভাই। বলো। আমি তোমাকে জোর করেছি, তুমি চাইলে এখনো না করতে পারো। আমি নিজেকে বুঝিয়েছি, কোনো জোর আমি করব না। এবার রাগ করে বলছি না। ঈশান দুদিকে মাথা নাড়ল, নরম গলায় বলল, জোর নয়, আমি রাজি। সেদিন হুট করে ওভাবে শুনে রেগে গেছিলাম, আমার অমন নেই। চন্দ্রা দেওয়ান খুব খুশি হলেন। তিতিরের দিকে তাকালেও তিতিরের মুখটা শুকনো। পুতুল? তিতিরও হাসার চেষ্টা করলো। আমি তো আগেই বলেছি নানুপু, তোমার কথাই শেষ কথা আমার জন্য। বৃদ্ধার মুখে সন্তুষ্টতা ফুটে। বেশ, তাহলে আমার কথাটা বলি। পুতুলের এখন ছুটি, দেরি আমি করতে চাই না। আমার শরীরের যা অবস্থা, দূরে তারিখ ফেললে
আবার আল্লাহ আমাকে না দূরে করে নেন ততদিনে। আহ মা, কি বলছে এসব? না বড় খোকা, বলতে দে। আজকে বুধবার, আমি পরশুদিনই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। উঠল। সবাই চমকে তাকালো একে অপরের দিকে। কিন্তু মা, একদিন এ কি হবে? কত আয়োজনের ব্যাপার। সেটা ভেবেছিলাম বড় খোকা, কিন্তু এক ঝলক তাকালো তিতির আর ঈশানের দিকে। ওরা যতই বলুক বিয়েটা হুট করেই হচ্ছে। আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা হোক। আমার শরীর ভালো না, এখন এত হইচই পোষাবে না। ওরা নিজেদের মানিয়ে নিক, তারপর না হয় ধুমধাম করে নয়নের আর ঈশান এর বিয়েটা হবে আবার। কথাটা মন্দ নয়, সবারই মন মতো হলো। কাল বাদে পরশু শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করা হলো। ঘরোয়াভাবে হলেও ঘরের আয়োজন তো আছেই। বাড়ি শুদ্ধ সবার ব্যস্ততা শুরু হয়ে গেল এক প্রকার। আত্মীয় স্বজন দূরে সেরকম কাউকে ডাকা হবে না। পাড়া প্রতিবেশীর মধ্যে শুধু রাইসুল দেওয়ানের আপন চাচাতো দুই ভাইকে জানানো হবে পাশের বাসা থেকে। আর ঈশানের বন্ধু কয়েকজন। আয়োজনে ওদের হাতছাড়া এত দ্রুত তারা পেরেও উঠবে না। তাছাড়া ছোট থেকে সবসময় একসাথে, তারা না জানালে চলবে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতুকে ইতিমধ্যে ফোন করে বাড়িতে আসার কথা জানিয়েছেন রাইসুল দেওয়ান। ঘরোয়া হলেও ঘরটা তো সাজাতে হবে নাকি? দেওয়ান বাড়ির ছেলেমেয়ের বিয়ে এত মরাধরা হলে চলে? তিতিরের অবশ্য এই গ্রামে তমা ছাড়া আর কোনো বান্ধবী নেই। আর তমারা পরিবার এমনিতেও থাকবে। ছেলে মেয়ে দুটো নিজেদের মানিয়ে নিলে 2-3 মাস পর একেবারে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হবে। ততদিন না হয় মানুষ জানাজানি না হলো নিজেদের মধ্যেই থাকুক। তাছাড়া জানলেও বা কি, জানতে থাকুক। ততদিনে এদিকটাও সব ঠিক হয়ে যাবে। সকাল সকাল দেওয়ান বাড়িতে হই হুল্লোড়। বাড়ির ভেতরে ধোয়া মোছা, গোছগাছে ব্যস্ত গিন্নিরা। না হলো অনুষ্ঠান, তাই বলে বাড়ির ভিতরটা একটু সাজাবে না? সকাল সকাল দেওয়ান বাড়িতে হই হুল্লোড়। বাড়ির ভিতরে ধোয়া মোছা, গোছগাছে ব্যস্ত গিন্নিরা। না হলো অনুষ্ঠান, তাই বলে বাড়ির ভেতরটা একটু সাজাবে না? একটু আলো থাকবে না তাই হয়? নিশিনুরি সকাল থেকে বায়না করছিল হালকা করে হলুদের আয়োজন করতে চায় তারা ছাদে, কিন্তু ঈশান কিছুতেই রাজি নয়। তিতিরের মেহেদি পড়ার ইচ্ছাটাতেও তাই সে এক প্রকার রাগ করে মাটি চাপা দিয়েছে। যাকে বিয়ে করছে সে এত রসকসীন হলে কি দরকার বউয়ের আকবারই এত কথা শোনার? শেষবারের মতো আজকেও একবার রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে। ফলাফল সেই শূন্যই। মিনুটাকে জানিয়েছে বিয়ের কথা। মেয়েটা খুশির চোটে কান্নাকাটি করে একাকার। নেহায়েত এত দূরের রাস্তা, আর কালই বিয়ে, তাই হুট করে কিছুতে আসতে পারল না মেয়েটা। বাড়ির সবাই কোনো না কোনো কাজে ভীষণ ব্যস্ত। রাহেলা দেওয়ান অনিমার ঋতুকে আসতে বলেছে। বিকেলের দিকে একবার শহরে যাবেন তিতিরের জন্য গহনা আনতে। যদিও ছেলের বউয়ের জন্য তিনি আগেই বানিয়ে রেখেছিলেন, তারপরেও ঈশানের জন্য আংটি কিনবেন আর তিতিরের জন্য লেটেস্ট মডেলের কিছু জুয়েলারি নেবেন। আর বেনারসি আর কিছু শাড়ি তো আছে। নিয়াজ, সাজিদ, নাইমকে রাতে চলে আসতে বলা হয়েছিল, তবে ওরা কাল সকাল সকাল আসবে বলে জানিয়েছে। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে ভাবলেশীন যে সে হলো স্বয়ং বিয়ের বর। তার মধ্যে বিয়ের কোনো ভাবান্তর দেখতে পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করে তিতির এসে শুয়ে আছে, মাথাটা যন্ত্রণা করছে। নিশি, নুরি দুজনাই ভার্সিটিতে গিয়েছে। আসার সময় বোধহয় ওখান থেকে একবারে শপিংয়েও যাবে। তাকে বিকেলে নয়ন ভাইকে নিয়ে বের হওয়ার কথা শপিংয়ের জন্যে। তিতির নিজেও কেন যেন আগ্রহ পাচ্ছে না কিছুতে। হয়তো ঈশানের এমন অনাগ্রহী ভাবের জন্যে। তিতির চুল ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। বিছানা ছেড়ে মেঝেতে এলোমেলো ভঙ্গিতে আছড়ে আছে লম্বা চুলগুলো। ঘাড় বাঁকিয়ে তাকালো খোলা দরজাটার দিকে। তার ঘুম ঘুম পাচ্ছে। টমাটা যাওয়ার সময় দরজাটা হা করে খুলে গিয়েছে। এখন তার মোটে উঠে দরজা বন্ধ করতে ইচ্ছা করছে না। আলসেমি ভঙ্গিতে উপুড় হয়ে শুলো, দুহাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে তাকালো বারান্দার দিকে। খাঁচায় তার পাখিটা উদাস হয়ে বসে আছে। আজকে কেমন একটা ঝিমিয়ে আছে, মোটেও ছটফট করছে না। তারও বোধহয় তিতিরের মতোই মনটা খারাপ। বারান্দার হলুদ ফুলওয়ালা সফেদ পর্দাখানা বসন্তের বাতাসে ওড়াউড়ি করছে। তিতির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কালকের পর থেকে জীবনের অনেক কিছুই পাল্টে যাবে তার পরিচয়। রেহেনুমা হেলাল তিতির থেকে রেহেনুমা আশরাত তিতির, বাবার পরিচয় থেকে স্বামী শব্দটা মাথায় আসতে ধকধক করে উঠল বুকের ভেতরটা। কখনো কি সে ভেবেছিল এমন হুট করে জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে তার? ঈশান ভাই তার স্বামী হবে কল্পনায় এনেছিল সে? না, কখনো আনেনি। কালকের পর থেকে বড় মামনি আর তার শাশুড়ি, বড় মামা শ্বশুর সম্পর্কগুলো অন্যরকম লাগবে না? সোজা হয়ে শুয়ে কোলবালিশটা বুকে জড়িয়ে ধরল সে। আজ মা বাবার কথা মনে পড়ছে খুব। দারুণ কান্না পাচ্ছে তার।
গায়ে পারফিউমটা মেখে হাতে ঘড়িটা পরে নিল ঈশান। মানিব্যাগটা গুজলো পকেটে। ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুলে জেলটা লাগিয়ে দু হাতে চুল সেট করে নিল। গায়ে সফেদ শার্ট আর কালো প্যান্ট। সাজিদটা কলের উপর কল করে যাচ্ছে, বিয়ের নাকি টিপস দেবে। ঈশান মহা বিরক্ত। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিবাহিত কাপল থাকলে এই এক সমস্যা। উঠতে বসতে তারা বিবাহ সম্পর্কিত উপদেশ দিতে থাকবে, তবে এটা মনে করার একদম কোনো কারণ নেই যে এখন ঈশান আশাদ দেওয়ান সেই টিপস গ্রহণ করতে ছুটে যাচ্ছে। তার এসব টিপস থোড়াই লাগবে, না গেলে ছেলেগুলো কল করে জ্বালিয়ে মারবে। ঈশান দরজা আটকে বের হলো নিজের ঘর থেকে। ডুপ্লেক্স বাড়িটার দক্ষিণ পাশে 4টা বেডরুম, একটা ঈশান আর তিতিরের, বাকি দুটো গেস্ট রুম আপাতত বন্ধ পড়ে আছে। তিতিরের রুম পার হতে গিয়ে পা থমকে গেল ঈশানের। দরজা খোলা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তিতির। মাথা রূপাঞ্জলের চুলগুলো বিছানো মেঝে জুড়ে সমানে রাজত্ব করছে। পরনে শর্ট টপস আর পালাজ্জো দুটোই বিপজ্জনকভাবে উপরে উঠে আছে। ঈশান বিরক্ত হলো। না আসলো এ সময় এদিকে কেউ, তবুও এমন দরজা শটানে খুলে ঘুমাতে হবে? মেয়েটার আক্কেল কবে হবে? নয়নটা 100 বার তিতিরের খোঁজ করে। ঘরে এসে এমন অবস্থায় দেখলে নিশ্চিত সুন্দর করে ঢেকে দিয়ে যাবে, সেদিন যেমনটা দেখেছিল। সে তিতিরের বিষয়ে খুব সাবলীল। বিষয়টা আজকাল ঈশানের পছন্দ হচ্ছে না, একদম না। মানুক আর না মানুক, আজ বাদে কাল তিতির তার বউ হবে, সেই হিসেবে নয়ন তার দেবর ভাই তো আগে থেকে। তার উপর নয়নের চোখে তিতিরের জন্য অন্যরকম অনুভূতির দেখা ঈশান টের পেয়েছে। সে নিজেও পুরুষ মানুষ, অন্য একটা পুরুষের দৃষ্টিতে কি আছে সে বুঝবে না? ঈশান চোখ মুখ শক্ত করে ধীর পায়ে ভেতরে ঢুকলো। ওড়নাটা পাশে রাখা, ফ্যান চলছে। বারান্দার দরজাও খোলা, হু হু করে ঠান্ডা বাতাস আসছে বাইরে থেকে। ফ্যানটা ফুল স্পিডে দেওয়া, ঠান্ডা লাগছে তিতিরের, বোঝা যাচ্ছে। ঈশান তাকিয়ে রইল মুখের দিকে। চোখ মুখ কেমন একটা কুচকাচ্ছে ঘুমের ঘোরে। স্বপ্ন দেখছে কিছু একটা, ঠোঁট নাড়ছে, কথা বলতে চাচ্ছে। সামনে ছোট চুলগুলো মুখ চেয়ে যাচ্ছে বারবার। ঈশান গায়ের চাদরটা টেনে দিল, এগিয়ে গিয়ে ফ্যান অফ করলো। বারান্দার থাইটা খানিক টেনে দিল, তবে মুখের ভঙ্গির পরিবর্তন হলো না তিতিরের। হঠাৎ চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে দেখা গেল। ঘুমের মধ্যে ঠোঁট উল্টাচ্ছে, চোখের পাতা ক্রমাগত নড়ছে। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে রইল। এবার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঈশান হতচকিত হলো, হাত এদিক ওদিক করছে, কিছু একটা খুঁজছে হয়তো। ফোপানো থামছে না। ঈশান কি করবে বুঝতে পারল না, ডাকবে কি না থাক। তবে সে চিন্তা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তিতিরের কান্না থামছে না। খানি ইতস্তত আলতো হাতে ধাক্কা দিল। কারোর উপস্থিতি পেয়ে ঘুমের ঘোরে বোধহয় খানিক স্বস্তি পেল সে। ভয়ের কিছু স্বপ্ন দেখেছিল হয়তো, মুখটা হাসি হাসি হয়ে গেল। পাশে পাওয়ার ভয় কেটে গেছে হয়তো। ঈশানের হাতটা শক্ত করে চেপে ধরতে চাইল, তবে ঈশান সরিয়ে নিল। ঘুমের ঘোরে শব্দ করে উঠল হাতটা না পাওয়ায়। আবেদনময়ী শোনাচ্ছে সেই কণ্ঠস্বর। ঈশানের বুকটা ধকধক করে উঠছে। আর দাঁড়ালো না সে এখানে, দরজা ভেজিয়ে চলে গেল সেখান থেকে। ঈশান বাইক সাইড করে এসে বসলো ক্যাফেতে। সাজিদ আর নাইমও বসে আছে। জানালে নিয়াজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনিমার ঋতুকে না দেখে 2 ভ্রু তুলে প্রশ্ন করলো সাজিদকে। অনি আর ঋতু কই? সাজিদ উদাস হয়ে কফিতে চুমুক দিচ্ছিল। নিয়াজ ঢুকলো ক্যাফেতে, সাথে অনিমা আর ঋতু। ঈশানকে দেখে চুপসে গেল তাদের মুখটা, তবে যথাসম্ভব স্বাভাবিক করে এসে বসলো পরপর চেয়ারে। ওড়নায় মুখের ঘাম মুছল অনিমা। কোথায় গেছিলি? এত ঘেমেছিস? অনিমা পানির গ্লাস হাতে তুলে নিল, এক ঢোক খেলো, ধীর গলায় বলল, শহরে। 3 জনাই? অনিমা মাথা ঝাঁকালো। প্রায় সাথে সাথেই ফোন বেজে উঠল ঈশানের। ঈশান পকেট থেকে ফোন বের করে চোখ মুখ কুচকে ফেলল। রুষার কল। অনিমারা সবাই তাকিয়েছিল। ঈশার ফোন কাট করে দেখালো। মুহূর্তের মধ্যে একে অপরকে পরখ করলো সবাই, যেন জানতো এটাই হবে। ফোনটা না ধরলে হয় না? ঋতুর কথায় তাকালো ঈশান। কেন? কাল তোর বিয়ে ঈশান, আর প্রাক্তনের সাথে কথা বলার মানে হয়? ঈশান অবাক হলো। ও আমার প্রাক্তন কম, বন্ধু বেশি, তোরা সেটা জানিস। ঈশান ফোনটা ধরলো। মুহূর্তে মুখের ভঙ্গি পরিবর্তন হলো তার। ফোন রেখে কড়া চোখে তাকালো সবার দিকে। রুশের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জানাসনি কেন তোরা আমাকে? নিয়াজ অনিমা কেউ কিচ্ছু বলল না। কাম অন গাইস, তোরা দেখতে গেছিল ওকে, অথচ জানাসনি কোনো আমাকে। জানলে কি করতে? দেখতে যেতে কি দরকার? যাবি, কালকে বিয়েটা হয়ে যাক, তিতিরকে নিয়ে যাস। ঈশান বিরক্ত হলো নিয়াজের কথা। এভাবে বলছে কেন এরা? তীরকে নিয়ে যেতে হবে কেন অসুস্থ মানুষকে দেখতে যেতে? অনিমা থামিয়ে দিল ঈশানকে। ঈশান, তিথি জানে তোর আর তুষার সম্পর্কে? নো। জানাসনি কেন? প্রয়োজন বোধ করিনি। তোর মনে হয় না তোর জানানো উচিত ছিল? নো। তুই কি বিয়েটা মন থেকে করছিস না? করছি না তো। সবার চোখ মুখ কুচকে গেল, ভাঁজ পড়লো কপালে। ঈশান তোকে এর আগেও বলেছিল রুষার থেকে তুই এখন দূরে থাক। অন্য একজনের সাথে নিজের জীবন জড়াবি কাল থেকে। মেয়েটা কষ্ট পাবে জানলে।
তাছাড়া রুষা তোকে স্বইচ্ছেতে ছেড়ে গেছে, তার থেকেও কথা তুই ওকে কখনো ভালোবাসতি না, তাহলে তিতিরকে মন থেকে নামানোর কারণ কি? ঈশান জবাব দেয় না, মাথার ভিতর নানা কিছু ঘুরছে তার। উঠে দাঁড়ায়। আমি রুষাকে দেখতে যাচ্ছি। অনিমা দ্রুত উঠে দাঁড়ায় ঈশানকে আটকাতে। ও সুস্থ, মাইনর ইনজুরি, অল রাইট। আমরা দেখে এসেছি তো নাকি? আমার সাথে ও মিট করতে চাইছে। অনিমার দিকে নির্বিকার চোখে তাকালো ঈশান। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তার অসুস্থতার কথা জানতে পেরে সেখানে গেলে তাকে রেড ফ্ল্যাগ বলে? সবাই হতাশ হচ্ছে। তারা ঈশানকে না খুলে সবটা বলতে পারছে আর না তো ঈশানকে বোঝাতে পারছে। অনিমা বিরক্ত হয়ে বসে পড়ে চেয়ারে, রাগে চোখ মুখ লাল দেখাচ্ছে। আসার সময় বারবার রুষাকে বলে এসেছিল ঈশানকে যেন কোনোভাবে আর বিরক্ত না করে, ঝামেলা না করে। মেয়েটা সেই ফোন দিয়ে নাটক শুরু করেছে। ইচ্ছে তো হচ্ছে সব সত্যি ঈশানকে বলে দিতে, কিন্তু তাতে হিতে বিপরীতই হবে। ঈশান থামে না, বেরিয়ে যায় বাইক নিয়ে। আটকাতে সত্যিটা বললেই হতো, বলতে দিলি না কেন? নিয়াজের কথায় অনিমা মাথা নাড়ে। ঈশানের রাগ জানিস, খুন হবে মেয়েটা। এখন যদি ঝামেলা করে বিয়েটা। ঋতু মাথা নাড়ে। আমার মনে হয় না ঈশান বিয়েটা ভাঙতে পারবে, দিদা দেবে না। নাইমের কথাটা ফেল না, যথেষ্ট যুক্তি আছে। আজকে দেখবে রুষা কোনো ঝামেলা করে নাকি, দরকার হলে ঈশানকে সবটা জানাতে বাধ্য হবে তারা। ঘড়ির কাঁটায় রাত্রি 10:30। তিতির সহ বাড়ির সবাই সোফায় বসে আছে। কালকের জন্য নিশি নুরিয়ার বাড়ির 3 গিন্নি মিলে টুকটাক শপিং করে নিয়ে এসেছে, সেগুলো খুলে দেখানো হচ্ছে। ঈশান মিনিট 20 হলো বাড়িতে এসেছে। সেই যে সকালে বেরিয়েছিল, সারাদিন আর কোনো খোঁজ খবর নেই। তিতিরের জন্য লাল টুকটুক একটা শাড়ি কেনা হয়েছে, ঈশানকে দেখানোর জন্য সবাই অপেক্ষা করছে। ঈশান সেই যে উপরে গেল আর নামছেই না। রাহেলা দেওয়ান ঠেলা দিলেন তিতিরকে। ঈশানকে ডেকে আনতো মা, যা। তিতির চোখ বড় বড় করে তাকালো। আমি পারবো না, সবে বাইরে থেকে এসেছেন, আমায় ধমক দেবেন এখন ডাকাডাকি করলেন। সবাই হেসে ফেললেন তিতিরের কথায়। কাল থেকে তুই ওকে ধমকাবি, আর আজ এত ভয় পেলে চলে, যা। সবার এক প্রকার জোরাজোরিতে অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল তিতির। সময় নিয়ে হেঁটে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। দরজায় নক করার জন্য ধাক্কা দিতেই খুলে গেল দরজা। মাথা ঢুকিয়ে উকি দিল। ঘরে কাউকে দেখা যাচ্ছে না। ইতস্তত করেও ঢুকে পড়ল ঘরে। ঘরে কেউ নেই। বাথরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে বাথরুমে কি করবে? অপেক্ষা করবে নাকি নিচে গিয়ে বলবে? অপেক্ষা করেও পায়নি। চলে যেতে উদ্যত হতে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো ঈশান। তিতির চমকে তাকালো। সারা শরীরে পানি চিকচিক করছে। মাথার ভেজা চুল থেকে মুক্তদানার মতো পানির ফোঁটা টপটপ করে পড়ছে। শুধু একটা তোয়ালে কোমরে পেঁচানো। জিম করা সুঠাম পেশিবহুল শরীর দৃশ্যমান হলো তিতিরের সামনে। পেটের উপরের কারুকার্য ফুটে আছে। দুহাতে ফট করে মুখ চেপে ধরল তিতির। বড় অসময় এসে পড়েছে সে। এম্বারাসিং ব্যাপার ঘটে শুধু তার সাথে। ঈশান হুট করে তার ঘরে কাউকে আশা করেনি। তার ঘরে হুটহাট কারো আসার পারমিশনও নেই। তার মধ্যে এই মেয়ে সাহস করবে এটা তো কল্পনাও করতে পারেনি। রাগে চোখে এগিয়ে এসে দাঁড়ালো তিতিরের সমানে। চোখ বন্ধ অবস্থাতে ঈশানের অস্তিত্ব তার একদম সামনে টের পেল তিতির। শরীর থেকে কড়া বডি ওয়াশ আর আফটার শেভের ঘ্রাণ ভেসে আসছে। নক না করে ঘরে ঢুকছিস কেন বেয়াদব? ম্যানেজ নেই? তিতির আহত হলো এমন গলায় কথা বলায়। হাত ছড়া মুখের উপর থেকে। আপনি জামা কাপড় পরেছেন? তুই হাত ছড়া। ঈশানের গমগমে গলার ধমকে কেঁপে উঠল তিতির। কাপা কাপা হাত দুটো সরিয়ে তাকালো। ফট করে অন্যদিকে চোখ সরিয়ে নিল। জামা কাপড় পরেনি এখনো। কি সমস্যা, কাপড় পরছেন না কেন? আমার ঘর, আমি যেমন খুশি তেমন থাকবো, তোর সমস্যা কোথায়? তিতির ঘুরে দাঁড়ালো। তেরা লোকটার সাথে কথায় পারবে না সে। আপনারই ঘর, তবুও পড়ুন প্লিজ। না বলে ঢুকছিস কেন? মহা সমস্যা তো। ভেতরে আপনি থাকলে তবে তো ডাকবো। ডেকেছিলাম, আপনি ছিলেন না। বাইরে দাঁড়িয়ে থাকতি। মগের মুলুক পেয়েছেন, অসহ্য। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে রইল। এমন চোরের মতো এদিক সেদিক চোখ ফেরাচ্ছে মেয়েটা। আপনাকে নিচে ডাকছে, আসুন। তিতির পা বাড়াতে অন্যায় টান পড়লো। ঈশান হ্যাঁচকা টানে পেছনে নিয়ে আসলো। তিতিরের গলা শুকিয়ে এলো। ঈশান এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিল। তিতির চোখ বড় বড় করে ফেললো। দরজা আটকালেন কেন? আমি বেরোবো তো। আপনি জামা কাপড় পরে আসুন। দাঁড়া এখানে, সোজা তাকা আমার দিকে। অসম্ভব। সম্ভব কর, তাকা। পারবো না আমি। পারবি না কেন? নাচতে নাচতে তো বিয়ে করেছিস, শরীর দেখতে বা দেখাতে সমস্যা হবে কেন? তিতিরের হাত পা কাঁপছে রীতিমতো। একই ধরনের কথাবার্তা। আমি তো ঘুমাই ওভাবে, তখন কি করবি? তিতিরের কান্না পাচ্ছে এখন। ঈশান ওর ওড়নাটা এখনো ছাড়েনি, না হলে দিত এক ছুট। কাল থেকে আমিও এই ঘরে যখন থাকবো জামা কাপড় পরে ঘুমোবেন দয়া করে। জামা কাপড় পরে ঘুমানোর অভ্যাস আমার নেই। জামা কাপড় পরে ঘুমানোর অভ্যাস আমার নেই। তোর জন্য আমি অভ্যাস পাল্টাতে পারবো না। তিতিরের মেজাজ খারাপ হলো। ঠোঁট কাটা লোক একটা।
একই কথা, একটু তো লজ্জা করুন। এককালে তো বোন লাগতাম নাকি? এখনো অবধি বউ হইনি। ঈশান এর মধ্যে তিতিরের কথায় লজ্জায় উদয় হতে দেখা গেল না, যদিও বরং আরেকটু এগিয়ে দাঁড়ালো। তিতির দুপা পিছিয়ে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করলো, ফিসফিসিয়ে বলে উঠল, সেই পার চোখে দেবে এটা করেছি, অভ্যাস করেনি এভাবে দেখার। তিতির টানাটানি করলো ওড়নাটা ঈশানের হাত থেকে ছাড়ানোর। ঈশান ছাড়ল না। তিতির দাঁতে দাঁত চেপে ধরলো। আল্লাহর দোয়ায় তো বানিয়েছেন শরীর একখান, ভালো কথা সেটা। তা দেখানোর কি আছে এত? শরীর বানিয়েছে কষ্ট করে, দেখাবো না? তো এক কাজ করুন, মোড়ের ধারে বিশাল একটা পোস্টার টাঙিয়ে দিন, দেখুক লোকে। ঈশান হাতে ওড়নাটা পেঁচিয়ে ফেললো, বেশ খানিকটা বাঁকা হাসলো। ভুল বলিসনি, করা যায়। দেখ তো কমরের তলাটা একটু নিচে নামবে কিনা, দেখ তো, দেখ দেখ। তিতির দুহাতে চাপড়ে ধরলো নিজের চোখ। লোকটার এক ফোঁটা লজ্জা নেই। এই লোকের সাথে তার নাকি সংসার করতে হবে? খোদা মাফ করো। আস্তাগফিরুল্লাহ, প্যান্ট পরুন বলছি, অসভ্য লোক। তখন তো হা করে ঠিকই দেখছিলি। তিতির অবাক হলো। সে কখন দেখেছিল হা করে? উল্টো নিজেই তো আরো দেখানোর জন্য মরিয়া হয়ে আছে, আবার তাকে দোষ দেওয়া হচ্ছে। চোখ বন্ধ করে ধাক্কা দিতে গেল ঈশানকে। ঈশান ডান হাতে চেপে ধরলো তিতিরের দু হাত। তিতির ছটফট করতে লাগলো ছাড়ানোর জন্যে। আপনার চোখে নেবা হয়েছে, সরুন তো। মহা পাপ করে ফেলেছি আমি এই ঘরে এসে, অসহ্য। ঈশান হাত ছাড়লো না, উল্টো আরো শক্ত করে চেপে ধরলো হাতটা। তিতির ব্যথা নীল হয়ে গেল, চোখে পানি জমে এসেছে, তাকাচ্ছে না এখনো। ঈশান তাকিয়ে দেখলো তাকে। ঠোঁট উল্টাচ্ছে, তিতির করে কাঁপছে ঠোঁট, আর চোখের পাতা। নাক ফুলাচ্ছে, নাক টানলো দুবার, কান্না আটকানোর চেষ্টা আর কি। ঈশান বাঁকা হাসলো। বিয়ে নাকি এই মেয়ে স্বেচ্ছায় করছে, নাচতে নাচতে রাজি হয়েছে, আবার বড় মুখ করে বলে তাকেই বিয়ে করতে চায়, অথচ এতটুকুতেই এখন মুখ লুকিয়ে আছে। তোকে চোখ খুলতে বলেছি। ছাড়ুন, আমার ব্যথা পাচ্ছি আমি। ব্যথা দিয়েছি? দিচ্ছেন না? এটাকে ব্যথা বলে? আপনার মতো হাতি বুঝবে কি করে? ছাড়ুন, লাগছে, হাত ভেঙে যাবে আমার। এটাকে তো ব্যথা বলে না। না বললো তবু ছাড়ুন। তুই চোখ না খুলে অবধি ছাড়বো না। চোখ খুলবি, আমরা পা থেকে মাথা অবধি চোখ বোলাবি, তারপর ভেবে দেখবো ছাড়বো কিনা। জামা কাপড় পরুন, তাকাচ্ছি। জামা কাপড় পরলে দেখবি কি? দেখতে আমি চাচ্ছি না। চাচ্ছিস না মানে? বিয়ে করেছিস কেন তাহলে? কি দেখতে? আপনার রূপ। ছাড়ুন বলছি তো, ব্যথা পাচ্ছি আমি। সাউন্ড টোনটা সুন্দর, আবার করতো। তিতিরের শরীর শিরশির করে উঠলো। ঈশান ঘেঁষে দাঁড়িয়ে আছে, কাঁদো কাঁদো গলায় বলল, কি সমস্যা আপনার? ছাড়ছেন না কেন আমায়? আর নক না করে ঢুকুন, আমি সত্যি খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশানের ঠোঁট নিজের কানের কাছে অনুভব করলো। গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তিতিরকে, কেঁপে উঠছে শরীর, শিথিল হয়ে আসছে। ঈশান হাসকি স্বরে বলল, এর থেকেও বেশি ব্যথা বিয়েতে। বিয়ের জন্য আসছিস কেন তাহলে? কি সব বলছে লোকটা? তিতিরের মাথা ঘোরাচ্ছে। একে তো হাতের ব্যথা, তারপর লোকটা একেবারে গায়ের উপর এসে এভাবে কথা বলছে। করবো না বিয়ে, ছাড়ো না ভাইয়া। কাটা গায়ে নুনের ছিটা লাগলো ঈশানের। হঠাৎ হাতের মোচড়টায় শব্দ করে কেঁদে ফেললো তিতির। পেছন দিয়ে ধাক্কা অনুভব করলো, পিছিয়ে গেল। পড়তে গিয়েও পড়লো না। বের হ তাড়াতাড়ি, আবার কিছু করবো সর আগে। আর এখন থেকে জামার গলা ছোট করে দিতে বলবি দর্জিকে। দরজার দিকে বাড়ানো পাটা থমকে গেল তিতিরের। আজকেও সেই জামাটা, এর আগেও একদিনই জামাটার কথাই বলেছিল ঈশান। ইস্কি লজ্জা। তিতির ঝট করে ঘুরে দরজার ছিটকিনি খোলার জন্য হাত বাড়ালো। আরেক সমস্যা হলো, নাগাল পাচ্ছে না তো। দরজায় কপাল থেকে হু হু করে কেঁদে উঠল সে। কপালটাই তার খারাপ, বাড়ির মানুষ তার সাথে পুরুষ মানুষ ভেবে একটা বাঘকে বিয়ে দিচ্ছে। সেও অবশ্য স্বেচ্ছায় বাঘের মুখে পড়তে চাচ্ছে, কিন্তু হুটহাট এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার মানে কি? বিয়েটা হয়নি, একটু সময় লাগবে মানাতে। দুবার লাফালো, কিছুতেই নাগাল পেল না। ঈশান দেখছে মেয়েটার বাচ্চামো, লাফাচ্ছে দরজা খোলার জন্যে। ছোটবেলায় তোর মামার হরলিক্স খাওয়াতো, দেখতাম গ্লাসে গ্লাসে সকাল বিকেল গেলতি। যখনই সামনে পড়তে দেখতাম হাতে তালুতে নিয়ে চেটে চেটে হরলিক্স খাচ্ছিস। লাভ কি হলো তাতে? লস। তোর পিছনে হরলিক্স আর টাকা খরচ করাই লস। 1 ইঞ্চিও বাড়িস নি ওতে। আর তোকে ঝোলাচ্ছে আমার গলায়। ঝোলাচ্ছে শব্দটা শুনে তো কেঁদে কেঁদে অস্থির হয়েছিলি। ভেবে দেখ, বলবলিনি আমার সামনে তুই কতটুকুন। আমার গলা জোরে ধরলেও আমি সোজা হয়ে তুই কিন্তু ঝুলেই থাকবি। ফালতু লোক। উঠতে বসতে সব বিষয়ে তেরা আর খোঁচা মারা কথা। ছোটবেলায় গুঁড়া দুধ, হরলিক্সের গুঁড়া কে না চেটে চেটে খেয়েছে। এই লোক আবার সেই কথা মনে রেখে ঘটা করে পিন মেরে মেরে শোনাচ্ছে। অসহ্য লোক। তিতির মুখ বাঁকালো, দাঁতে দাঁত পিষে বলল,
হরলিক্সের ডেট এক্সপায়ার ছিল বোধহয়। তাহলে যে পরিমাণ গেলতি, এতদিন তো উপরে চলে যেতি। আপনি অস্বাভাবিক লম্বা, তাই আমার খাটো লাগে। নিজেকে আয়নায় দেখেছিস? একটা টেডির সামান। তিতিরের ইচ্ছে হচ্ছে গলাটা টিপে ধরতে, কিন্তু দরজা এখনো খুলতে পারেনি। এর আগে কিছু করলে এই ঘরেই তার কবর হয়ে যাবে। তাই আপাতত গলা টেপার ইচ্ছাটা গলা টিপে মিনমিনিয়ে গলায় বলল, সত্যি খুব লস হয়েছে মামাদের। আমি চাকরি বাকরি করে বয়াম বয়াম হরলিক্স কিনে দেবো মামাদের আবার। এখন অন্তত দরজাটা খুলে দিন প্লিজ। এই বাড়িতে আর কেউ হরলিক্স খায় না। আপনার বাচ্চাদের খাওয়াবেন। কি? কাদের? আপনার বাচ্চা। তিতির থমকে গেল। কথার পেছে কি রেখে কি বলছে? কালে বিটকের লোকটার সাথে তার বিয়ে, এই লোকের বাচ্চা মানে তো ইস কি লজ্জা। তিতিরের মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। ঈশান এগিয়ে এলো, তবে দরজা খুলল না। হাত রাখলো দরজার ওপর, তিতিরের দুই পাশে। তিতির আবার বন্দী হলো সেখানে। সুঠাম ঈশানের সামনে তিতিরকে এতটুকুন দেখালো। তিতির হাত পা চেপে চুপসে রইল। ঈশান হাত বাড়িয়ে চুলের কাঁকড়াটা খুলে ফেললো। ঝরঝরে চুলগুলো ছড়িয়ে গেল পিঠের উপর, কোমর ছাড়িয়ে নেমে গেল আরও অনেকটা। দরজার ছিটকিনি খুলে দিয়ে ফিরে গেল বিছানার কাছে। তিতির এক সেকেন্ড দাঁড়ালো না, আর দৌড়ে বেরিয়ে গেল। ইস, নিচে সবাই না জানি কি ভাবছে। ডাকতে এসে ঘন্টাখানেক নিখোঁজ। যা ভেবেছিল ঘটলো তাই। নিচে নামার সময় টের পেল সবার নজরই তার দিকে। মামারা এখন কেউ নেই, বোধহয় ঘরে গিয়েছেন। রাহেলা আর রিক্তা দেওয়ান খাবার গুছিয়ে ফেলছেন। তিতির সোফার কাছে এসে বসতেই বাঁকা হেসে ধাক্কা দিল নুরি। এত দেরি হলো সামান্য একটা ডাক দিতে? বড় দুই যা মিটমিটিয়ে হাসছেন দূর থেকে। তিতির স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অজান্তেই লজ্জা পাচ্ছে সে। শাওয়ার নিচ্ছিল তোমাদের ভাই, অপেক্ষা করছিলাম তাই। আমাদের ভাই? তা আমাদের ভাইটা তোয়ালে এগিয়ে দিতে ডাকেনি? নিয়েই ঢুকেছিল। তাও তো তোয়ালেটা চাওয়ার কথা, তা না হলে এত দেরি হলো? বলেই মুখ চেপে হেসে ফেলল নিশি, নুরি, তমা। ছোট গিন্নি শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। আর নয়ন আহত হলো সেসব কথায় কান্না দেওয়ার চেষ্টায় ফোন কানে উঠে গেল দূরে। তিতিরের নাক কান লাল হয়ে গেছে, গরম বাতাস বের হচ্ছে কান থেকে। ছোটপু কি সব বলছো? সবাই আছে? ও, সবাই আছে তার জন্য বলছিস না? তার মানে কিছু মিছু? কিছু না, বললামই তো আমি অপেক্ষা করছিলাম জাস্ট। তাহলে ব্লাশ করছিস কেন এত? আয়না ধরবো? এ না। রাহেলা দেওয়ান হাত মুছে এসে বসলেন তিতিরের পাশে, জড়িয়ে ধরলেন তিতিরকে। আলতো থাপ্পড় লাগালেন নুরির বাহুতে। তিতিরও মুখ লুকালো বড় মামনির বুকে। মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন? আমি শাশুড়ি এখানে আছি। মেয়েটা বুঝি লজ্জা পায় না? যা বলবি আলাদা ডেকে বলবি। বড় মামনি তুমিও? সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ঈশান নেমে আসছে। ঈশানকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সবাই, যদিও নিশি নুরি ঠোঁটটি পেয়ে হাসছে। ঈশানকে দেখে হাতে এগিয়ে এসে পাশে বসতে বললেন রাহেলা দেওয়ান, বসে এখানে। ঈশান বসলো মায়ের পাশে। তোকে বলেছিলাম তিতিরের শাড়ি কিনতে যাওয়ার সময় সাথে থাকবি, ফোনেই পেলাম না তোকে। ব্যস্ত ছিলাম মা, তাছাড়া আমি এসবে কি বুঝি। রাহেলা দেওয়ান কথা বাড়ালেন না। হাত বাড়িয়ে তিতিরের জন্য কেনা লাল টকটকে বেনারসিটা বের করলেন, জড়িয়ে দিলেন তিতিরের গায়ে। দেখ তো তোর বউকে কেমন লাগছে। ঈশান দেখেও দেখলো না যেন, ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ভালো মা, সুন্দর। তুমি কিনেছো, সুন্দরী হবে। রাহেলা দেওয়ান হতাশ হলো। তাকালেই তো না। ঈশান সিঁড়ির দিকে হাঁটা দিল। দেখেছি মা, আমার ইম্পর্টেন্ট একটা কল এসেছে, তোমরা কথা বলো। ঈশান অপেক্ষা করলো না, আর না তো লাল বেনারসিটা দেখলো একবার। তীর ছলছল চোখে ঈশানের প্রস্থান দেখলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেয়াদব মেয়ের ছলনায় পড়ার মানেই হয় না। নয়ন দোতলার করিডোর থেকে অবিরাম তাকিয়ে দেখছে তিতিরকে। কি সুন্দর লাগছে, বেনারসিতে কখনোই পড়েনি, শুধু গায়ের উপর দেওয়া, তাই একদম লাল টুকটুকে বউ লাগছে। দীর্ঘশ্বাস ফেললো সে। বুকে জ্বালা করে তিতিরকে দেখলে আজকাল তীব্র হয়ে যেতে চায় প্রাণটা, তবে সব অনুভূতিকে কবর দেবে সে। ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া রীতিমতো অন্যায় পাপ। থাকলো না হয় কিছু অনুভূতি, নীরবে জীবন কেটে যাবে, জীবনের মতো ঠিক কেটে যাবে। আজ আবহাওয়াটা বেশ মেঘলা, দমকা বাতাস বইছে অনবরত। গতকাল রাত থেকে এই অবস্থা, তবে বাড়ির বাইরে কোনো আয়োজন না থাকায় কোনো সমস্যা হচ্ছে না। ঘরোয়া আয়োজনে সব শুরু হয়ে গেছে সেই সাত সকাল থেকেই। বাড়ির ভিতরে ছেলেমেয়েরা মিলে টুকটাক সাজিয়ে গুছিয়ে ফেলেছে। গোল্ডেন ফেরি লাইটের আলোয় ঝলমল করছে বাড়ির ভিতরটা। সিঁড়িসহ বাড়ির এই কোণ ও কোণ বিভিন্ন ধরনের সতেজ ফুল দিয়ে মোড়ানো। রাইসুল সাহেব দুই চাচাতো ভাই তাদের পরিবারসহ এসে পড়েছেন। তার গ্রামের দু চারজন বন্ধু ও মুরব্বীরা আসার কথা। নিয়াজ, সাজিদ, অনিমা, নাইমা, ঋতু চলে এসেছে সকাল সকাল। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে, কর্তারা সবাই বসে আড্ডায় বসা।
শুক্রবারের দিন জোহরের নামাজ পড়ে কাজী সাহেব চলে আসবেন। বিয়ে পড়ানো হবে জোহরের পরপরই। ঈশান ঘরের মধ্যে কাগজপত্র মেলে বসে আছে। তাদের অফিসের বেশ কিছু হিসাবের গরমিল, সেগুলো দেখছে মনোযোগ সহকারে। এরই মধ্যে দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দ এসেছে তার কানে। সে অবশ্য সেসব আমলে নেয়নি। আর না তো দরজা খুলেছে, ব্যস্ত বলে কাটিয়ে দিয়েছে। এবার অবশ্য সেই ধার কেউ ধারছে না, ক্রমাগত দরজায় আওয়াজ হচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলল সে। তার বিচ্ছু বন্ধুগুলো সবকটা দাঁড়িয়ে, তার খানিকটা পিছনে নিশি, নুরি, রিশা, রোশনি আর রাফিও দাঁড়িয়ে। সবকটাকে এমন হাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেজায় চটল ঈশান। বাজখাই কণ্ঠে ধমকে উঠল, বললাম তো একটু ব্যস্ত আছি। তোদের সবারই এখন ডাকাডাকি করতে হবে? দরজা খোলা পেয়েছে এই সুযোগে আর কেউ ছাড়ে? ভাই বোনগুলো সাহস না পেল তার অসভ্য বন্ধুগুলোর মধ্যে সে বালাই নেই। নিয়াজ অনিমা এক প্রকার ঠেলে ঠুলে ভিতরে ঢুকে পড়লো। ইশারা করলো বাকিদেরও ভেতরে ঢোকার। একে একে সব কয়টা ঠেলে ঠুলে ঘরের মধ্যে ঢুকে পড়লো। সবার পিছনে বড় বড় ফুলের ডালা নিয়ে 4 জন লোককে ঢুকতে দেখা গেল। ঈশান কপাল কুঁচকে বুকে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে তাকালো ঘরের ভেতরে ঢোকা সব কটাকে। নিশি নুরি খানিকটা কাচুমাচু করে অনিমাদের পেছন পেছন দাঁড়িয়ে আছে ভাইয়ার ভয়ে। সাজি আর নাইম গম্ভীর মুখে লোকগুলোকে বুঝিয়ে দিতে শুরু করলো কিভাবে কি সাজাতে হবে। কি শুরু করলি এসব? আরে কাজ করছিলাম তো। ঈশানের কথায় সবার চোখ গেল বিছানার উপর ছড়িয়ে থাকা কাগজগুলোয়। সাজিদ ইশারা করতে দ্রুত হাতে সেগুলো গুছিয়ে ফেললো। অনিমা ঈশানের হাতে গুজে দিল সেগুলো। তালা মেরে রাখ ড্রয়ারে, আজকে কোনো কাজ নেই তোর। এগুলো কি হচ্ছে জানতে পারি? নিয়াজ অবাক হওয়ার মতো মুখ বানালো। ঈশানের সামনে চলে এলো। আমিও অবিবাহিত, এখানে বেশিরভাগই অবিবাহিত, তাই বলে বিয়ের দিন ছেলের ঘর কেন সাজায় এটা তো আমাদের কাউকে মাইকিং করে কেউ জানায়নি, তাও আমরা জানি। আর তুই জানিস না কোন জগতের বাসিন্দা তুই? ঈশান বিরক্ত হয়। সবাই খুব ভালো করে জানে এই বিয়েটা সে করতে চায় না, আর না তো ওই মেয়েটাকে সে মানে বা মানতে পারবে। দিদার কথায় বিয়েটা করতে হচ্ছে, তার মধ্যে এসব বিরক্তিকর আচরণ এর মানে হয় না কোনো। আমার রুমে এসব কিছুই হবে না, আউট। কারোর মধ্যে ভাবান্তর দেখতে পাওয়া গেল না। মাঝখান থেকে সবাই এক প্রকার তেড়ে আসলো ঈশানের দিকে। অনিমা কোমরে হাত রেখে হুমকি গলায় বলল, তুই বললেই হবে, বাসর ঘর আমরা সাজাবো, নিচে পারমিশন নিয়ে এসেছি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। সব পাগলদের বোঝানো তার সাধ্যের বাইরে। এখন নাটক করছিস? পুতুলের মতো বউকে যখন লাল বেনারসিতে রেখে যাব না এই ফুলের মধ্যে, দেখে হার্ট হাতে করে থ মেরে বসে থাকবি। তখন ফুল কোনটা খুঁজেই পাবি না। তারপর দেখাবো ব্যাটা তোর কন্ট্রোল কোথায় থাকে। তখন বলিস বাসর করব না। নাইমের কথায় অট্টহাসিতে ফেটে পড়ল পুরো রুমের সবাই। ঈশান ধমক দেবে তার সুযোগও পায় না। এত হইচই শুরু করেছে এরা রুমের ভিতর। নেহাত দিদার জন্য এসব করতে হচ্ছে, আর এরা এসব দিদার পারমিশন নিয়ে এসে করছে। না হলে কোনো কিছু ধার ধারতো না কি সে? ঘাট ধরে বের করে দিত এক একটাকে। টুংটাং শব্দ করে ফোনে মেসেজ আসতে চোখ কুচকে তাকিয়ে রইল সেদিকে। টেবিল থেকে মানিব্যাগ আর বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় যাচ্ছে সেই সময়? নিয়াজ পেছন থেকে ডেকে উঠল। ঈশান থামলো না, ভারী গলায় শুধু বলল, কাজে। আর কিছু কাউকে বলার সময় না দিয়ে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। ঈশানের যাওয়ার এই সবাই এক প্রকার খুশিই হলো, আর খ্যাচখ্যাচ করবে না। এখানে থাকলে বকাঝকা করে মাথা খেয়ে ফেলতো। তার থেকে ভালো যেখানে যাচ্ছে যাক, তারা নিশ্চিন্তে সাজিয়ে ফেলতে পারবে। আজকেও নিজের ঘর থেকে বেরিয়ে নিজের অজান্তে চোখ গেল পাশের ঘরের হাট করে খোলা দরজার দিকে। স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় তাকালো, এবার থমকে গেল পা দুটো। তিতির বসে আছে বিছানার কিনারায়, গায়ে কাঁচা হলুদ কালার একটা শাড়ি, দুহাত দুদিকে ছড়িয়ে রাখা দুটো বালিশের উপর। হাতে মেহেদি দিয়েছে কিনা, দুটো পাও তাই লম্বা করে সামনে একটা টুলের উপর রাখা, পায়েও অল্প করে মেহেদি পরা। শাড়িতে না লাগার ব্যবস্থা করতে গিয়ে শাড়িটা বেশ খানিকটা পায়ের উপরের দিকে তোলা, ফলস্বরূপ ধবধবে ফর্সা পা দুটোর বেশিরভাগ অংশই দৃশ্যমান। বাইরে দমকা বাতাসে খোলা চুলগুলো আছড়ে পড়ছে বারবার মুখের উপর। বিরক্ত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে সরাতে চাচ্ছে সেগুলো। খেয়াল করলো তার বুকের বাঁ পাশটায় চিনচিন করছে, দ্রুত চলছে অনেকটা। এই মেয়েকে শাড়িতে দেখলেই এমন হয় কেন বুঝতে পারে না সে। ঘরে এখন তিতির ছাড়া কেউ নেই, বুঝতে পারলো সে। ধীর পায়ে শব্দহীন ঢুকলো ঘরের মধ্যে। তিতির অনেকটাই উল্টো হয়ে আছে। খোলা চুলের কারণে হুট করে ঘরে কেউ ঢুকলে চোখে পড়ার সম্ভাবনা কম। ঈশান কাছাকাছি যেতেই কারোর অস্তিত্ব টের পেল বোধহয় সে। তোমার ভাই চুলগুলো বেঁধে দে প্লিজ, আর পিঠটা চুলকে দে তো জলদি।
ঈশান থ মেরে দাঁড়িয়ে থাকে, কাপা হাত এগোয় তিতিরের দিকে। চুলগুলো আলতো হাতে ধরতেই খসখসে হাতের ছোঁয়া লাগে তার ঘাড়ে। শিউরে উঠে সে। এটা তো তোমার হাত নয়। চমকে পিছনে ফেরার জন্য নড়ে চড়ে ওঠে, তবে ঘুরতে পারে না। ঈশান দুই বাহু চেপে ধরে ধমকে ওঠে। সোজা থাকো। তিতির হতবিহ্বল হয়। ঈশান ভাই, ঈশান কিছু বলে না। বিছানা থেকে হাত বাড়িয়ে ক্ল্যাচার দিয়ে অপটু হাতে চুলগুলো কোনো মতে পেঁচায়। চোখের সামনে দৃশ্যমান হয় উন্মুক্ত ফর্সা পিঠ। ব্লাউজের গলা বেশ বড়, পিছনের দিকে। পিঠের বেশিরভাগই দেখা যাচ্ছে। হুট করে ঈশান খেয়াল করে তার গলাখানা অস্বাভাবিক ভাবে শুকিয়ে এসেছে। তিতির মিনমিন করে বলল, হয়েছে, আর লাগবে না কিছু। ঈশান চোখ সরায় না উন্মুক্ত পিঠ থেকে। চোখের সামনে পিঠের বাঁ পাশে জলজল করছে একটা কালো কুচকুচে তিল। সেদিকে তাকিয়ে ঢোক গেলে ঈশান নিজের অজান্তেই হাতের 4 আঙ্গুলের উল্টো পিঠ ছোঁয়ায় সেখানটায়। তিতির তখন আশ্চর্যাত্মার চূড়ান্তে। ঈশানের এহেন ছোঁয়ায় শরীর অবশ হয়ে উঠে তার। উঠে সরার অবস্থাও নেই। মৃদু আর্তনাদ করে উঠে সে। ঈশান ভাই, তিতিরের গলার আওয়াজে ঈশানের হুঁশ ফিরে আসে সেখান থেকে। দাঁড়ায় না আর এক মুহূর্ত। তিতির পাশ ফিরে ঈশানের প্রস্থান দেখে শরীর এখনো কেঁপে যাচ্ছে। এমন অনুভূতির কারণ কি? সম্পর্ক বৈধতা পাবে তাই বুঝি হবে হয়তো। শার্টের বোতাম ঠিকঠাক করে নিচে নামতে পরিবারের সবার সামনে পড়ল ঈশান। বাবা, চাচা এবং তাদের বন্ধুরা বেশ কয়েকজন সোফায় বসে গল্প করছেন। তাকে এভাবে ফিটফাট হয়ে হন্তদন্ত হয়ে নামতে দেখে রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন রাহেলা দেওয়ান। হ্যাঁ রে বাপ, এই সময় কোথায় যাচ্ছিস? ঈশান মায়ের দিকে ফেরে। রাইসুল দেওয়ান সহ সবাই ঘুরে তাকিয়ে আছে ঈশানের দিকে। সবার কপালে ভাঁজ পড়ে। রাহেলা কিছু বলার আগেই শোনা যায় রাইসুল দেওয়ানের গমগমে কণ্ঠ। এ সময় বাইরে বেরোচ্ছ মানে? বেলা 10টা বাজে। নামাজের পর কাজী সাহেব চলে আসবে। এখন কোথাও যাওয়া চলবে না। ঈশান পিতার দিকে তাকালো না। পিতা পুত্রের মান অভিমান কমেনি এখনো। মায়ের দিকে ফিরল। মা, খুব দরকার, না গেলেই নয়। রাহেলা, তোমার ছেলেকে বলে দাও এখন না বের হতে। শুভ অশুভর একটা ব্যাপার আছে তো নাকি? ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান ছেলের হাত ধরে টেনে ধরলেন। সত্যি তো? তোর বাপ ঠিকই বলছেন, এখন না বের হলে? মা, বলছি তো সময় মতো চলে আসবো আমি, এখন আটকেও না। ঈশান দাঁড়ায় না। রাইসুল দেওয়ানের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যস্ততার ভঙ্গিতে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকেন সেদিকে। সবাই তাকে বোঝাতে ব্যস্ত। ছেলে যখন বলল নিশ্চয়ই ঠিক সময়ে ফিরবে, এত রাগারাগির কাজ নেই। তিতিরকে ফেসিয়াল করাচ্ছে তোমা। সকাল থেকে একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে এই তোমাটা। তিতির এখন বিরক্ত। তার এসবে অভ্যাস কম। বিয়ে বলেই এত এত ঝামেলা ঝক্কি করার মানে হয়? কে শোনে কার কথা? এতক্ষণ তো নিশি নুরিও এসে জুটেছিল। এখন কিছুক্ষণ হলো সেই দুজন, তাও কোথাও একটা গিয়েছে। তমা তিতিরের পায়ের মেহেদি তুলে ডলাডলি করে গরম পানিতে পা ভিজিয়ে অপেক্ষা করছে। তিতির রাগী গলায় ধমকে উঠে, আর কি কি ঝামেলা করবি তুই বলবি? না কোনো আয়োজন না কিছু, তুই এগুলো নিয়ে পড়েছিস কেন বলতো? তমা মুখ ভাঙায় গম্ভীর মুখে জবাব দেয়, সে অনুষ্ঠান হোক আর না হোক, বিয়ে তো বিয়েই, সাজাবো তোকে একটু পর থেকে। মেকআপ বসা লাগবে না ঠিক মতো? তাছাড়া অনুষ্ঠান না হলেও বাসরটা তো হবে নাকি? বলেই চোখ টিপল তিতিরের দিকে। তিতিরের মুখ হঠাৎই লাল হয়ে গেল। সত্যি তো, আজ থেকে ওই মানুষটার সাথে এক ঘরে বাকিটা জীবন কাটাতে হবে। মনে পড়ে গেল গত রাতে ঈশানের বলা সেই কথাগুলো। একটু আগে ওই ঠান্ডা হাতের স্পর্শ। হাত পা কেঁপে উঠল তার। কিরে, ব্লাশ করছিস কেন? তিতির মুখ ঘোরালো চটজল। ওই তোর শুধু উল্টাপাল্টা কথা। তমা খিলখিলিয়ে হাসলো। হঠাৎই থেমেও গেল। ধীর গলায় বলল, রাহাত ভাইকে ফোনে পেয়েছিলি? রাহাত ভাইয়ের কথা বেমালুম ভুলে বসে আছে তিতির। তোমার কথায় মুখটা মলিন হয়ে এলো। মাথা নাড়লো দুদিকে। এই কয়দিন তো টানা কল করেই গেলাম, পেলাম না তো। থামলো কিছুক্ষণ। তমা অসহায় চোখে তাকিয়ে রইল। তমা, আমি কি খুব অন্যায় করে ফেললাম রাহাত ভাইয়ের সাথে? তোমার ঘাড়ের উপর হাত রাখলো। আশ্বস্ত করার চেষ্টা করলো তিতিরকে। তুই যদি তাকে জানানোর চেষ্টা না করতি তাহলে তোর দোষ দেওয়া যেত। আমি তো জানি কি পরিমাণ চেষ্টা করলি তুই রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার। তোর দোষ নেই কোনো। তিতির দীর্ঘশ্বাস ফেলে। রাহাত ভাই মানুষটার জন্য তার খারাপ লাগে। সে না হয় ভালোবাসেনি, কিন্তু সে তো একজন নারী পুরুষ মানুষ। একজন নারীকে কোন নজরে দেখে, কি কারণে আগলে রাখে, সেটা সে বোঝে। বিগত অনেকগুলো বছর ধরে সে চেনে রাহাত ভাইকে। সে কখনো অন্য নজরে না দেখলেও রাহাত যে তাকে ভালোবাসার নজরেই দেখত তা সে জানতো। প্রশ্রয় দিত এমনটা নয়, তবে এই সম্মানটা সে সব সময় করত। রাহাতও প্রশ্রয় চাইতো না, যথেষ্ট দূরত্বই রাখতো। সেদিন যদি রাহাত ভাই তার মনের কথাটা তিতিরকে না জানাতো, তাহলে কি আজ তার মধ্যে এত গিল্টি বোধ থাকতো? বোধ হয় থাকতো না। এগুলো নিয়ে ভাবিস না তো, যা হওয়ার হবে। তাছাড়া খোদা লিখে রেখেছে তোর কার ভাগ্যে কে আছে। বড় ভাইয়ার সাথে তোর বিয়েটা হচ্ছে, মানে বুঝছিস?
তার বুক পাঁজরের হাড় দিয়ে তোকে বানানো হয়েছে। এগুলো আমাদের জন্মেরও আগে ঠিক করা। তাছাড়া তিতির, তুই রাহাত ভাইকে কখনো ভালোবাসিসনি, তেমন ইশারাও দিসনি। সে তোকে বিয়ের প্রস্তাব দেয়, তুই তোর পরিবারকে জানাতে বলিস। এটাতে ভুল ছিল না। এখন তোর পরিবার অন্য কাউকে ঠিক করেছে তোর জন্য। আর তাছাড়া তুই রাহাত ভাইকে কোথাও পাচ্ছিস না। এর মধ্যে আর কি করতে পারতি তুই? একদম ভাবিস না তো এসব নিয়ে। তিতির মাথা নাড়ে। সত্যি তো, যা হওয়ার হচ্ছে। ভাগ্যের লিখনের বাইরে মানুষের এক চুল নড়ার ক্ষমতা দেওয়া হয়নি। রাহাত ভাইয়ের ভাগ্যে সে ছিল না, না তো তার ভাগ্যে রাহাত। যেটুকু সময়ের জন্য ছিল বা সামনে যেই আসবে তার বাকি সময়ের অধিকার বোধ নিয়ে সবটা আগে থেকেই লেখা। জীবন কেটে যায় জীবনের মতো, কাউকে না পেলে কেউ মরে না। রাহাত ভাইও পারবেন নিজেকে মানাতে। কষ্ট হবে হয়তো, হয়তো নয়, হবেই। তারপরেও জীবন থেমে থাকবে না। তার জন্য খোদা নিশ্চয়ই কাউকে হালাল করে রেখেছেন। ঈশান বাইক থামালো একটা হোটেলের সামনে। শহরের 4 তারকা একটা হোটেল। ফোন বের করে ঘন্টাখানেক আগে আসা মেসেজটা চেক করলো। এই হোটেলেরই ঠিকানা দেওয়া। বাইক পার্কিং করে চোখে সানগ্লাসটা পরে নিল। সফেদ শার্টটা ঠিকঠাক করতে করতে ভেতরে ঢুকলো। রিসেপশনে যেতে একগাল হেসে তাকে অভিবাদন জানালো সেখানকার রিসেপশনিস্ট। মহিলাটি ঈশানের পরিচিত। এর আগে সাজিদ অনিমার বিয়ের সময় তাদের দূর থেকে আসা বেশ কয়েকজন গেস্টদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল এই হোটেলে। তাছাড়া অন্যান্য দরকারেও আসা হতো টুকটাক। স্যার, 312 নাম্বার রুমের চাবি চান তো? ঈশান অবাক হলো। মহিলাটা বুঝতে পারলো ঈশানের আশ্চর্যতা। হেসে পরিষ্কার করলো সবটা। ম্যাডাম জানিয়েছেন আপনার কথা, আপনি এলেই যেন আপনাকে চাবিটা দিয়ে দিই। ঈশান বুঝতে পারে এবার। হাত বাড়িয়ে চাবিটা হাতে নেয়। স্যার, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার সব আমরা আপনাদের রুমেই পাঠিয়ে দেব। হ্যাপি হানিমুন। ঈশান কিছু বলে না, আলতো এসে মাথা ঝাঁকায়। লিফটে চেপে এসে দাঁড়ায় 312 নাম্বার রুমের সামনে। তবে নিজের হাতে বরাদ্দকৃত চাবিটা দিয়ে ঢোকে না ভিতরে। দরজায় নক করে। মিনিট খানেকের মধ্যে দরজা খুলে দেয় রুষা। হাসজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সে। গায়ে একটা ডার্ক পার্পেল কালারের নাইটি, চুলগুলো আধা খোলা করে রাখা, আধা ভেজা লাগছে। হয়তো কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। ঈশান ভেতরে ঢুকে। সারা ঘর সাজানো, পুরো পার্পেল থিম। রুষা মিষ্টি হাসে। ঈশানকে টেনে ভিতরে এনে দরজা আটকে দেয়। আলতো হাতে জড়িয়ে ধরে পিছন থেকে। আমি জানতাম তুমি আসবে। ঈশান হালকা হাসে। পেটে জড়িয়ে ধরা রুষার হাতের উপর নিজের হাতটা রাখে। আসতেই হবে। রুষা আরো শক্ত করে ধরে ঈশানকে। আজ রাত কিন্তু এখানেই থাকতে হবে, মনে আছে তো? খুব আছে। লাঞ্চ করেছো? হুম, দিতে বলি? আমার অন্য কিছু চাই এখন। দেবো তো আগে। হুম, আমার এখনই চাই। আগে বলে, এখন তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ খেয়েছিলে? হুম। ঈশানের শরীরের ঘ্রাণে নেশা চাপে রুষার। মুখ ডোলে পিঠের উপর। আবেশে চোখ বুজে আসে তার। ঈশান রুষার হাত চেপে ধরে ঘুরিয়ে আনে সামনে। রুষা ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। পুরো রুমের পর্দা টেনে দেয়া, আধো আধো অন্ধকার সবটা। রুষা দুপা উঁচে এগিয়ে আসে ঈশানের ঠোঁটের দিকে। ঈশান থামায়। আগে লাঞ্চটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। রুষা বাচ্চাদের মতো মাথা নাড়ে দুদিকে। আগে অন্য কিছুটা আমার চাই। ঈশান আলতো হাতে দুগাল চেপে ধরে রুষার। সেটা কি 5-10 মিনিটের ব্যাপার? সময় লাগবে না? আগে খেয়ে নেই, তারপর সব হবে। তখন 1 সেকেন্ডও সময় নষ্ট করব না, কেমন? রুষা লজ্জা পায়, মাথা নামিয়ে ফেলে। মুখ গোজে ঈশানের বুকে। ঈশান টেনে এনে বসায় সোফাতে। কল করে রুম ডেলিভারিতে। খাবার আসে অল্প সময়ের মধ্যে। অসময়ে তার খিদে নেই। তবে রুষার মেডিসিন নেওয়ার টাইম এটা। লাঞ্চ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় ঈশান। রুষা বিছানায় বসে আছে। নাইটির উপরের বোতাম দুটো বিপজ্জনকভাবে খুলে রাখা। তোয়ালেতে মুখ মুছতে মুছতে এগোয় সেদিকে। রুষা সামনে থাকা চুলগুলো ঠেলে পিছনে দেয়। চোখ সরায় না ঈশানের চোখ থেকে। ঈশান নিজের চোখ সরায় না। হাতের তোয়ালেটা ছুঁড়ে দেয় সোফার উপর। এগিয়ে আসে বিছানার দিকে। হাতরে পকেট থেকে ফোন বের করে। বাড়ি থেকে বেশ কয়েকটা কল। দ্রুত হাতে মেসেজ লিখে সাজিদকে কিছু একটা। তারপর সুইচ অফ করে ফেললো ফোনটা। অবহেলায় ছুঁড়ে দেয় সোফার উপর। বেলা 2:45। দেওয়ানবাড়ির সবাই জুম্মার নামাজ পড়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে উপস্থিত। বিয়ের জন্য ছোটখাটো বসার জায়গা বানিয়ে ফেলা হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন। সবাই ব্যস্ত হয়ে পায়চারি করছেন এদিক সেদিক। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত দৃষ্টিতে থ মেরে বসে আছেন। বেশ কয়েকবার সে দৃষ্টি পড়ল রাহেলা দেওয়ানের উপর। রাহেলা কাচুমাচু মুখ নিয়ে নিজেও ফোন হাতে পায়চারি করছেন। ফোন করছেন ছেলেকে। রাশেদ দেওয়ান হাঁক ছেড়ে ডাকলেন নিজের ছেলেকে। নয়ন ছুটে এলো। রাইসুল দেওয়ান অস্বাভাবিক মুখে জিজ্ঞাসা করলো,
পেয়েছো তোমার ভাইকে? নয়ন মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ালো, দীর্ঘশ্বাস ফেললো সকলে। প্রায় 3 ঘন্টা ধরে ফোনের উপর ফোন করা হচ্ছে, ঈশানকে ফোন ধরছে না সে। কথা ছিল একসাথে নামাজ আদায় করে বিয়ের কাজটা সেরে ফেলা হবে, অথচ বেলা গড়িয়ে বিকেল হলো, ছেলেটা ফেরেনি। দাদু ভাই ফেরেনি? চন্দ্রা দেওয়ানের কণ্ঠে চমকে তাকালো সবাই। নুরি হুইল চেয়ার ঠেলে নিয়ে আসছে বৃদ্ধাকে। রিক্তা দেওয়ান তড়িঘড়ি পায়ে এগিয়ে এলেন শাশুড়ির দিকে, নুরির হাত থেকে ছাড়িয়ে ঠেলে নিয়ে এলেন নিজে। রাইসুল দেওয়ান মায়ের হাত ধরে বসলেন পাশের সোফায়। ফেরেনি মা, তবে ফিরলো বলে। চন্দ্রা দেওয়ান কিছু বলে না, চিন্তারত মুখটা নিয়ে চুপচাপ বসে থাকে। সবাই হাঁসফাঁস করছে, কতক্ষণ এভাবে বসে থাকা যায়? তিতির কোথায়? দিদার কথা নুরি এগিয়ে এলো। ওকে রেডি করে ঘরে রেখে এসেছি দিদা, তমা বড়পু সবাই ওখানে। তুমিও যাও ওর কাছে, ঈশান আসলে নিয়ে এসো ওকে। নুরি মাথা ঝাঁকিয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। এবার তিনি ফেরেন ঈশানের বন্ধুদের দিকে, সবাই দুশ্চিন্তার মধ্যে। নিয়াজ, দাদু ভাই। নিয়াজ উঠে আসে, হাঁটু গেড়ে বসে বৃদ্ধা হুইল চেয়ারের সামনে। তোমার বন্ধু কোথায় গেছে বলে গেছে? নিয়াজ দুদিকে মাথা নাড়ে। জানেনি, বলল কিছুক্ষণের মধ্যে ফিরবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, সে ফিরছে না। আজকে দিনে কাজ রাখতে না করেছিলাম। কি এমন কাজ থাকে আজকের দিনে? নিয়াজ কিছু বলতে পারে না, মাথা নিচু করে থাকে। কি বলবে সে? সত্যিই তো তারা কিচ্ছু জানে না। সবার মনে একটাই চিন্তা, ছেলেটা প্রথমে রাজি ছিল না, জোর করে কি তারা এখন ভুল করলো? সবার মধ্যে সবচাইতে মুখটা মলিন সাজিদের। ফোন কাত করে ঘন্টাখানেক আগের ঈশানের পাঠানো মেসেজে চোখ বুলালো সে। এই মেসেজ পাঠিয়েছে তাও তো ঘন্টা 3 আগে, এতক্ষণ তো চলে আসার কথা, এখনো কেন আসছে না? ঘড়ির কাঁটায় 3:30 বাজে। আর কিভাবে সামলাবে সে ঈশানের এই একরকমই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।